ট্যুরিজম সেলস সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতেছি না, আমি আমার কথাটাকে সেল করে আসতেছি। করোনার সময় বাংলাদেশের 5 স্টার টপ লেভেলের রিসোর্টগুলো হাউসফুল বিজনেস হয়েছে। দর্শনার্থী হচ্ছে কেন দিনে যেয়ে দিনে ফিরে আসা, আর পর্যটক হচ্ছে কেন কমপক্ষে 24 ঘন্টা থেকে 1 বছর পর্যন্ত স্টে করে, রিসোর্টে 2-3 দিন স্টে করে তারা পর্যটক। আমার পার্কে আপনি পিকনিক করতে আসছেন, আপনার ঘরে সুস্থভাবে ফিরে যাওয়া পর্যন্তই আমার দায়িত্ব। শুধুমাত্র বিনোদন দিলে রিপিট কাস্টমার আপনি আনতে পারবেন না, আপনাকে এক্সপিরিয়েন্স দিতে হবে। প্রবাসী পরিবার নামে একটা আমি প্যাকেজ ছাড়লাম। এই প্যাকেজে যিনি প্রবাসী থাকেন ওনার ওয়াইফ এবং মা, ওনাদেরকে আমি ফ্রি করলাম। এটা সুপার হিট হলো। কেন হলো? আমার চিন্তাটা ছিল মানুষ আসলে তো দিন শেষে সম্মান চায়। আমি যদি ট্যুরিজম মিনিস্টার হইতাম, সব পার্ক 3 মাসের জন্য বন্ধ করে দিতাম, 3 মাস শুধু ট্রেনিং করাইতাম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদের সেলস লিডারশিপ একাডেমি আয়োজিত সেলস পডকাস্ট দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পার্ক এবং রিসোর্ট সেলস সিক্রেটসে। এই যে পার্ক এবং রিসোর্ট সেলসে আজকে আমাদের সাথে যিনি আছেন, তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ। বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি রিসোর্টে কাজ করেছেন, তার মধ্যে অন্যতম নন্দন পার্ক, ড্রিম স্কোয়ার, এবং এখন উনি করছেন ম্যাজিক প্যারাডাইস পার্কে কুমিল্লাতে। তিনি তার চিটাগং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করার পর ইংল্যান্ডে গিয়েছিলেন। ইংল্যান্ডে গিয়ে একটা খুবই দুর্দান্ত অভিজ্ঞতা হয়, ওয়েটার হিসাবে কাজ শুরু করেন। সেখান থেকে এসে বাংলাদেশে নন্দন পার্কের সেলস 5 বছরে 5 টাকা থেকে 20 টাকায় নিয়ে গিয়েছেন, মানে 4 গুণ বাড়িয়েছেন। সেখান থেকে ড্রিম স্কোয়ার রিসোর্ট আজকে যেই পরিমাণ ভালো করছে, এটাতে তার অবদান অনেক বেশি, এবং বর্তমানে ম্যাজিক প্যারাডাইসটা আসলে তার হাতেই টোটাল বিষয়টা চলছে। এই মানুষ, উনি আলাদা একটা বই লিখেছেন, একমাত্র লোক বাংলাদেশে যিনি কিনা অ্যামিউজমেন্ট পার্ক অপারেশনস নিয়ে লিখেছেন। তার থেকে বড় ব্যাপার হচ্ছে উনি পিএইচডিতে ভর্তি হতে যাচ্ছেন। উনি ঢাকা ইউনিভার্সিটির একজন গেস্ট লেকচারার, একজন পর্যটন ট্রেনার। এই মানুষ আছেন আজকে আমাদের সাথে, যিনি আর কেউ নন, জনাব আলিমুল ইসলাম সোহাগ ভাই। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সোহাগ ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ সোহাগ ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা আমাদের পুরো পর্বটা দেখবেন, দেখার পর আপনি আমাদের কাছে আমাদের আজকের অতিথির লেখা একটা বই আছে, এই বইটা আপনি পেয়ে যাবেন গিফট 5 জন। সেক্ষেত্রে পুরো পর্বটা দেখবেন, ক্লোজিংয়ে এসে আমরা আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেটা দেখে 5 জন বিজয়ী পেয়ে যাবেন এই বইটা। সোহাগ ভাই, আপনি তো কুমিল্লা থেকে আসলেন, অনেক কষ্ট হয়েছে, এই জন্য আমরা আসলে খুবই কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ, আপনি আমাকে ইনভাইট করছেন, কষ্টটা এখানে কিছুই নয়, আপনি আমাকে ইনভাইট করছেন, এটার জন্য ধন্যবাদ। সোহাগ ভাই, আমি যতটুকু আপনার সম্পর্কে জানি, ইনফ্যাক্ট আমি তো একটু আপনার সম্পর্কে পড়াশোনা করেছি কিছুটা, তো সেখানে দেখলাম যে আপনি এই লাইনে কেরিয়ার শুরু করার আগে, আমি যদি পার্ক বা এই রিসোর্ট এই সেগমেন্টের আগে যাই, 2009 সালে আপনি ইংল্যান্ডে পড়ালেখা করতে গিয়েছিলেন। ওই সময়টাতে আপনার একটা কাজ করেছেন, ওয়েটারের জব, রাইট? আপনি চিটাগং ইউনিভার্সিটি থেকে বিএসএস এমএসএস কমপ্লিট করা একজন মানুষ ইংল্যান্ডে গেলেন পড়াশোনা করতে। এত ভালো একটা মানুষ, মানে এমএসএস করা, ওইখানে গিয়ে ওয়েটারের চাকরি, মানে কষ্ট লাগে নাই? এক কথায় বলতে হবে এটা প্যাথেটিক, বাট ওই ওয়েটারিটা আমি ওখানে করছি বলেই আজকে আমি আপনার সামনে বসে ম্যাজিক প্যারাডাইসের সিইও হিসাবে কথা বলছি। হয়তো ওই ওয়েটারিটা যদি আমি না করতাম, আমার জীবনটা হয়তো ডিফারেন্টভাবে হতো। আমি আজকের সেলস নিয়ে কথা বলি, সেলস করি, সেলসে আমি টার্গেট নিয়ে ডাবল টার্গেট ফিল আপ করি শুধুমাত্র ওই ওয়েটারের কারণে। যেটা আপনি যদি ডিটেল জানতে চান, তাহলে আসলে আমার ওইখানকার কিছু ঘটনা, এটা কতটা প্যাথেটিক ছিল, কতটা বেদনাদায়ক ছিল, কতটা হার্ড লেবার ছিল, অফিস পলিটিক্সটা কী ছিল, এবং ওখানকার যে ম্যানেজার বা যিনি ওনার ছিলেন উনি আসলে কি আচরণ করতো, আমি আসলে যদি আপনার সময় থাকে আমি বলতে পারি। সোহাগ ভাই, আমি যাব সেখানে। এখন আমি যতটুকু জানি যে আপনি তারও আগে, আপনার এই কেরিয়ারে ঢোকার আগে আপনি প্রায় 1.5 দিন না খেয়েছিলেন। আমাদের অনেকের স্বপ্ন যে লন্ডন যাব, ইংল্যান্ড যাব, আমেরিকাতে যাব, পড়াশোনা করে ওইখানে পড়তে যায়, বিদেশে অনেক স্বপ্ন নিয়ে।
আপনি তো রূঢ় বাস্তবতাটা ওইখানে দেখে এসেছেন এবং আমি শুনেছি যে আপনি প্রায় ১.৫ দিন না খেয়েছিলেন। ঘটনাটা কী ছিল একটু খুলে যদি বলেন? ওহ, থ্যাংক ইউ। এটা আরও বেশি একটা প্যাথেটিক ঘটনা। আমার বিশ্বাস ইপ্তি ভাই, বাংলাদেশে গত ১০ বছরে বা ১৫ বছরের ভিতরে না খেয়ে থাকতে হওয়ার অবস্থা বাংলাদেশের অনেক আগেই চলে গেছেন। কিন্তু আসলে আমি ইংল্যান্ডে যখনই ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে তো খুব স্বাভাবিকভাবেই প্রথমে বাংলাদেশ থেকে গেছি, আমি এদিকে ঘুরতেছি ওদিক ঘুরতেছি, আসলে অনেক সময় টাকাটা একটু বেহিসাবিভাবেই খরচ করা হয়েছে, আমার টিউশন ফিসটাও বেশি ছিল। কিন্তু হঠাৎ করে আসলে আমি ভাবছি যে কাজটা পেয়ে যাব, কিন্তু প্রথম 6 মান্থে আসলে আমি কাজটা পাইনি। না পাওয়ার কারণে এবং এমন একটা অবস্থা যে আসলে কোনো পয়সা নেই, এবং আমার যে রুমমেট ছিল পলিন ভাই, উনি আসলে দিনাজপুরের মানুষ, উনি গ্রিনউইচ ইউনিভার্সিটিতে পড়তো হ্যাকিং ইঞ্জিনিয়ারিংয়ে, অসাধারণ একজন মানুষ ছিল। বাট ওনার আসার কথা ছিল যে উনি গ্রিনউইচ থেকে ফিরে আসবে দিনে দিনেই ফিরে আসবে, কিন্তু ওনার ইউনিভার্সিটির কোনো একটা কাজে উনি আসলে ফিরে আসতে পারেননি। যেহেতু ফিরে আসতে পারেননি, আমার কাছেও কোনো টাকা ছিল না, আমার কার্ডেও কোনো টাকা ছিল না। আর আসলে ইংল্যান্ড আমরা দূর থেকে মনে করি যে এটা অনেক মানে একটা স্বর্গীয় একটা ব্যাপার, কিন্তু আপনার কাছে পয়সা না থাকলে স্বর্গ না, নরকের থেকেও আপনার কাছে খারাপ হয়ে যাবে। এবং ১.৫ দিন যে আমি এটা না খেয়েছিলাম, বাট এটাকে আমি এখন প্রাউড ফিল করি যে আমি আসলে আমার ওই জীবনের যদি ওই ঘটনাটা না ঘটতো, তখন আমি আসলে না খেয়ে থাকার যে অভিজ্ঞতাটা, এটা কখনোই আমি ফিল করতে পারতাম না। আপনার পকেটে টাকা আছে, না খেয়ে আছেন, সেটা অন্য ব্যাপার। আমরা রোজা থাকি, না খেয়ে থাকি, সেটা অন্য ব্যাপার। কিন্তু টাকা নেই, আপনি না খেয়ে আছেন, এটা আসলে আপনারা না ওই অবস্থাতে না পড়লে বুঝবেন না। এবং ওইটাকে আমি আমার জীবনের একটা আইকনিক ব্যাপার ধরে নিছি যে আমি যদি ১.৫ দিন না খেয়ে থাকতে পারি, তাহলে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই, এমন কোনো সেলস নেই যেটা আমি করতে পারবো না। আমাকে যদি আমি ভিতরে করছি, আমাকে যদি আপনি নর্মাল মাটি বিক্রি করতে দেন, আমি মাটি বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। সেটা ওই ঘটনা থেকে আমাকে অনুপ্রেরণা যোগায়। তাইলে যেটা বলা হয় যে আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভালোর জন্য করেন। আপনাকে হয়তো ওই পেইনটা দিয়েছে বিধায় আপনি শিখেছেন। সেই শেখা থেকে হয়তো বা আপনি ওয়েটারের জবে ঢুকেছেন। তো আমি যতটুকু জানি আপনি ওয়েটারের জব ঢুকেছিলেন ঠিকই, কিন্তু সেখান থেকে তো আপনি এখানে আবার ম্যানেজার হয়েছেন। এটা কোন হোটেল বা কত বছর বা কতদিন লেগেছিল? এটা আসলে খুব বেশি সময় লাগেনি, কারণ আমি যখন ওখানে এই যে না খেয়ে থাকার যে ঘটনা এটার সঙ্গে যুক্ত, ঠিক ওই দিনকেই বিকালবেলা আমার একটা ফোন কল আসলো, যে ফোন কলটা আমার এই চাকরিটার জন্য। আসলে তৎকালীন সময় খুব রিসেশন চলতেছিল, আমরা বাংলাদেশ থেকে গেছি, ভালো ইংলিশ বলতে পারি না, এবং ব্রিটিশ এবং সেনজেনভুক্ত দেশগুলোর থেকে অনেক ইউরোপিয়ানরা ইংল্যান্ডে আসতেছে, সুতরাং তাদের জব হয়ে যায়, আমাদের জব হয় না। তারপরেও যে সবার যে হয়নি তা না, অনেকেরই হয়েছে, কিন্তু আমাদের অনেকের হয়নি। অনেকে ওখানে মসজিদেও ঘুমাইতে হয়েছে, এরকম অবস্থাও ছিল। অনেকে দেশে ইনস্ট্যান্টলি ফিরে আসছে। কিন্তু আমার একটা চিন্তা ছিল যে কোনোভাবেই হোক না কেন আমাকে পড়ালেখা শেষ করে আসতে হবে, এবং আমার ভিসা যতদিন আছে আমি এখানে থাকবো, হয়তো আমি ভালো না লাগলে এক্সটেনশন করব না। তখন আমার বিকালবেলা একটা ফোন আসে কোনো একটা রেফারেন্সের মাধ্যমে। অক্সফোর্ডে আমার এক মামা পড়তো, অক্সফোর্ডে ওই মামার একটা জায়গায় টিউশনি করাইতো সামহাও, ওই মালিকের একটা ফোন আসে যে কালকে থেকে যদি আমি জয়েন করতে চাই, তখন আমি এটা জয়েন করতে পারবো। এবং দেখেন, বিষয়টা এমনই, আমি যদিও আসলে টাকাটা উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু আমার যে জবটা হলো, আমার ওই জবটা আমি কিছুক্ষণ আগে না খেয়ে আছি, তার পরের দিনকে আমার মানে পরের কয়েক ঘন্টার ভিতরে আমার জবটা হলো, ওই জবটা বাংলাদেশি টাকার ১.৫ লক্ষ টাকা স্যালারি ছিল। তো আল্লাহ আসলে অনেক কিছুই করতে পারেন। রাইট। সো আপনি বলছিলেন যে ওয়েটারের লাইফ অনেক স্ট্রাগল ছিল সেখানেও, এবং সেখান থেকে তো আপনি ম্যানেজার হয়েছেন। এক্স্যাক্টলি। সো কতদিন লেগেছিল? আচ্ছা, আমি ওখানে সর্বোচ্চ ১.৫ বছর আমি চাকরি করছি। রেস্টুরেন্টটা ছোট ছিল। ছোট বলতে খুব পশ বাট ছোট। ওই অঞ্চলে আপনার আসলে সম্পূর্ণ এশিয়ানরা বাস করতো না। ওখানে মেইনলি আপনার একদম অরিজিনাল ব্রিটিশ যারা আছেন। এটা একটা ভিলেজের ভিতরে একটা রেস্টুরেন্ট। এটা গ্রোভ এলআইসি নামক রেস্টুরেন্ট। গ্রামটার নাম গ্রোভ। অসম্ভব সুন্দর, মানে ফুলের মতন সুন্দর একটা গ্রাম। খুব কম গেস্ট হতো, কিন্তু সার্ভিসটা তাদেরকে দিতে হতো একদম, মানে আপনাকে কি বলবো, যে কোনোভাবেই আমাদের আঞ্চলিক ভাষায় বলে চুন থেকে পান খসলে যে করা যাবে না,
ঠিক ওরকম। এবং আমার যে যে ওনার ছিল উনি এতটাই বেশি স্ট্রিক্ট ছিল যে আহ, আমাকে সপ্তাহে কমপক্ষে 3 দিন আমাকে কাঁদতে হতো। ও মাই গড, কাঁদতে হতো মানে কি? কাঁদতে হতো বলতে ওনার যে আচরণটা ছিল, হ্যাঁ, ওনার যে আচরণটা ছিল সে আচরণটা রুড। এবং এটা আমি এটা নিয়েও আমি প্রাউড ফিল করি যে উনি যে শুধু আমার সঙ্গে করতো তা না, ওনার মেয়েও আমার সঙ্গে কাজ করতো, ওনার মেয়ের সঙ্গেও সেম করতো। কিন্তু একদম মানে 100-100, তাকে তার সব কিছু 100 হতে হবে। ওই 60টা ছিল, 60টা চেয়ার ছিল, সেই 60টা চেয়ার প্রত্যেক দিন উনি যখন আসতো বিকালবেলার দিকে আসতো, এই 60টা চেয়ার প্রত্যেক দিন মোছা হয়েছে কিনা উনি উল্টায় যদি একটা বালু পাইতো আমাকে দিয়ে ওই 60টা চেয়ার আবার নতুন করে মোছাইতো। এবং ওনার মেয়ের সঙ্গেও একই আচরণ করতো। কিন্তু এই যে যে ধৈর্য, কিন্তু আমার ওই সময় টাকাটা দরকার, ওই যে যে টাকাটা আমার ওই সময় দরকার। কেন দরকার? আর ওখানে আমার একটা সুযোগ ছিল, আমার অক্সফোর্ডশায়ার থেকে লন্ডন বেশ খানিকটা দূর, প্রায় 1.5 ঘন্টার পথ। অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টেশনে নেমে তারপরে অক্সফোর্ডশায়ারে যেতে হয়। তো ওইখানে আবার একটা সুযোগ ছিল, উনি আমাকে ওখানে 2 দিনের ছুটি দেওয়া হতো। নর্মালি ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ছুটি 1 দিন দেওয়া হতো, কিন্তু সেটাও খুব মানে ওরকমভাবে না। কিন্তু আমাকে আসলে ক্লাস করার জন্য আমাকে 2 দিন ছুটি দেওয়া হতো। এই জন্য আমার ছিল যে উনি যদি আমাকে স্টিম রোলার আমার উপর দিয়ে যদি স্টিম রোলারও চালাইতেন, তবে আমি ওই কাজটা আমাকে শেষ করতেই হবে, বাধ্যতামূলক শেষ করতে হবে। এবং এই জায়গাটা একটা মজার একটা ঘটনা রিসেন্টলি বলি যে আসলে আমাদের ভাষাগত জ্ঞান আরও একটু পারফেক্টলি, বিশেষ করে ইংলিশের যে যে আমাদের যে দুর্বলতা, আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, কিন্তু এই জায়গাটা একটু যদি আরেকটু যদি একটু উন্নত না করা হয়, বিশ্বের যে কোনো জায়গায় যে থেকে যেতে হবে। আর সেলস তো নিঃসন্দেহে, যেমন আমি প্রথম দিকে ওয়েটারির অর্ডার নিতে যে ভুল করতাম, অনেক আমার ভুল হতো। কারণটা কি ছিল? কারণটা ছিল ওই অঞ্চলের ব্রিটিশ অ্যাকসেন্ট না, ব্রিটিশ আঞ্চলিক অ্যাকসেন্টে কথা বলতো। ওকে, ব্রিটিশ আঞ্চলিক অ্যাকসেন্টটা কিন্তু দুর্দান্ত কঠিন। না, শব্দটা দিলেন আপনি, দুর্দান্ত কঠিন, এরপর বলছেন কঠিন। এক্স্যাক্টলি। ওকে, যেমন আমি চিটাগং ভার্সিটিতে পড়ছি, চিটাগং ভার্সিটির লোকাল কিছু জায়গা আছে যে জায়গার বাংলা আপনি আমি বুঝবো না, একেবারে না, আছে এটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ব্রিটিশ। এবং আমার কলিগ ছিল রোজ ছিল আমার কলিগ, এবং এই রোজ আবার আমার সঙ্গে খুবই বেশি মজা। রোজ কি ওর মেয়ে? না, রোজ মেয়ে না, রোজ ওই গ্রামেরই এক তরুণী। ওকে, রোজ ছিল ওই গ্রামেরই এক ব্রিটিশ তরুণী। ও চাকরি করতো এখানে? চাকরি করতো এখানে। সে ফ্রাইডে স্যাটারডেতে আসতো। ওকে, ফ্রাইডে স্যাটারডে এই 2 দিনই সে ওখানে কাজ করতো। স্যাটারডে সানডেতে আসতো, কাজ করতো। কিন্তু এখানে রোজের বিষয়টা কেন আনলাম, আমি ইংলিশের বিষয়টা, রোজ আবার স্কটিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতো, বিকজ রোজের মামা বাড়ি স্কটল্যান্ড। সুতরাং সে তার মায়ের কাছ থেকে স্কটিশ শিখেছে। এবং আমি যে ইংলিশটা পারতাম না, এইটা সে খুব মজা পাইতো। সে মনে করতো যে এটা ভাষা মানুষ পারে না, এটা কেমন একটা বিষয়। হ্যাঁ, আর বিশেষ করে আমরা ইংলিশ পারতাম না পারলে ইংল্যান্ডে চললাম কিভাবে? পারতাম, কিন্তু ওদের মতো করে পারতেন না, পারতাম না। এবং আঞ্চলিক যে তারা যে আঞ্চলিকতা ইউজ করে, এবং রোজ সবসময় আমাকে কনফিউজ করে ফেলতো। যদিও আমি 12 বছর পরে আসলে রোজকে নিয়ে কবিতা লিখছি, কারণ 12 বছর পরে লিখছি। আমার একটা থিম আছে, আমি আসলে একটা জিনিস পারি, সেটা হলো 12 বছর আগের কোনো ফিলিংস আমি 10-12 বছর পূর্বের ফিলিংসটাকে আমি এটা আনতে পারি। এটা। এবং আমার ফেসবুকে যদি কখনো আপনি ঢোকেন, দেখবেন জল একটা কবিতা আছে, এটা আসলে মূলত রোজকে নিয়ে লেখা। কারণ ওই সময় তো একটা দুঃসময়। ভাই আমার এটা বলেন, রোজ কি সুন্দর ছিল কিনা? অসম্ভব ব্রিটিশ তরুণী ছিল, অসম্ভব সুন্দরী ছিল। কেন সুন্দরী থাকবে না? ভাবি জানে তো? না, অফকোর্স ভাবি, আমার একটা কলিগ ছিল রোজ, ভাবিও জানে। থ্যাংক ইউ। সো ফান অ্যাসাইড, বেসিকলি ব্রিটিশরাও যে আসলে গ্রাম্য ভাষায় কথা বলে, আপনার কাছ থেকে আমি আজকে জানলাম আর কি, আমি জানতাম না। হ্যাঁ, ওদেরও যে একটা লোকাল বা আঞ্চলিকতা আছে, এবং সেই জায়গায় গিয়ে আপনি স্ট্রাগল করেছেন, এবং ওই জায়গাটাতে ও আপনাকে স্টিম রোলার চালাইছে বিধায় কিন্তু আপনি এখান থেকে অনেক কাজ শিখেছেন। এক্স্যাক্টলি। আপনি ধৈর্য শিখেছি, কিভাবে সার্ভিস দিতে হয় শিখেছেন, কিভাবে ভালো করে অর্ডার করতে হয় শিখেছেন, কিভাবে আপনি
পরিষ্কার পরিচ্ছন্নতাটা, কাস্টমার সার্ভিস, ওভারঅল মানে নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলি থাকা, এই জিনিসটা আপনি শিখেছেন, যেটা আপনাকে অনেক মাত্রা যোগ করেছে। আপনি কি সেখান থেকে পরবর্তীতে প্রমোশন পাইছিলেন নাকি ওয়েটারই না, ছিলেন? আমি প্রমোশন পেয়েছিলাম। পরবর্তীতে উনি স্টিক ছিল, সবসময় স্টিক ছিল। তবে একটু মজার ঘটনা বলি, ওইখানকার যে ওনার ছিল, ওখানে আসলে স্যার বলা হয় না, মামা বলা হয়। ওনারা সব তো বাংলাদেশি, সিলেট অঞ্চলের। হ্যাঁ, সিলেট অঞ্চলের অনেক ভালো ভালো মানুষ আছে, তাদের সাথে আমার অনেক স্মৃতি আছে। কিন্তু খুব মজার ব্যাপার, গত 2 সপ্তাহ আগে 15 বছর পরে এই আবাব মামার সঙ্গে আমার কথা হয়েছে। মানে ওটার মালিক যিনি? উনার মালিক যিনি। 15 বছর কখনো কোনো কথা হয় নাই। আমার কথা হয়েছে, এই যে কথাটা হয়েছে, কথাটা আপনার আসলে আমাকে প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন কাঁদিয়েছেন। আমি ভালোবাসা দিয়ে গত 2 সপ্তাহ আগে ওনাকে কাঁদিয়েছি। আমি ওনাকে মেসেজ দিচ্ছি, মেসেজ দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে ওনাকে কল করছি। 43 মিনিট আমার সঙ্গে ওনার কথা হয়েছে। উনি কাঁদছে এবং উনি আমাকে উনি বলছে যে আমি জানতাম তুমি বড় কিছু করবে, আমি জানতাম তুমি বড় কিছু করবে। এবং বলছে যে শখ, তুমি আমাকে যে 2টা বই দিয়ে গিয়েছিলে, ওই 2টা বই আমি পড়ছিলাম এবং এখন আমি অক্সফোর্ডের যে লাইব্রেরিতে আমি মেম্বারশিপ হয়ে গেছি। মেম্বারশিপ হয়ে যাওয়ার কারণে আমি এখানে প্রত্যেক দিন 2 থেকে আড়াই ঘন্টা করি, 2 থেকে আড়াই ঘন্টা আমি পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ ভালো। আপনার যে মূল কোশ্চেনটা ছিল, আমি ওখানে 7-8 মাস পরেই আমি ওখানকার ম্যানেজার হয়ে যাই এবং খুব ভালো করছি। আমি ওখানে সেলটা ওই অঞ্চলের আমি অঞ্চলের স্থানীয় লোকজনের সঙ্গে, পরে যদিও ভাষাগত প্রথমে সমস্যা ছিল, কিন্তু ওখানে স্থানীয় আমাদের যে মেনু বাটা বলতে পুরা ফুডের যে লিস্ট, এটা ঘরের যে লেটার বক্সের ভিতরে দিয়ে আসতে হয়। এবং এই লেটার বক্সের সময় দিয়ে আসার সময় আমি আসলে ওখানে তো বাইরের কোনো গেস্ট না, ওই গ্রামেরই গেস্ট। আমি তাদের সঙ্গে একটা পার্সোনাল রিলেশন করে ফেলতাম। আমি আসলে তাদের সঙ্গে কথা বলতাম, যে ম্যাম এইটা কি, এইটা এইটা এটা বুঝতাম, মানে তার সঙ্গে একটু কমিউনিকেট করতেন আর কি, কমিউনিকেট করে টরে অনেকে হয়তো এমনি দিয়ে চলে আসতো, বাট আপনি হয়তো আলাদা করে একটু সময় দিতেন, কথা বলতেন, সময় দিতাম, কথা বলতেন যে আমাদের এখানে আইসেন, চা খাওয়াবো আপনারে। ওকে। এবং আমাদের যে মূল যে একটা মেনু ছিল স্পেশাল প্রত্যেকটা রেস্টুরেন্টে, ওইটার ব্যাপারে আমি সুযোগ পাইলেই করতাম এবং আমি বলতাম যে আপনি আসেন, আমি আমাদের ওনার যিনি আছেন ওনাকে বলে আমি একটু ডিসকাউন্ট করাবো। এইভাবে আসলে একটা ব্যাপক একটা সেল আসলে আমাদের যে ওনার যিনি ছিলেন, উনি আসলে পরবর্তীতে আমার সেলসের যে অ্যাচিভমেন্টটা দেখে আমাকে ম্যানেজার করলেন এবং খুব পরবর্তীতে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন। ওকে শখ ভাই, যদি আমরা এর পরে আপনাকে প্রশ্ন করি, আপনি তো এরপরে বাংলাদেশে চলে আসলেন 2011 সালে, আমি যতটুকু জানি আপনি বাংলাদেশে এসেছেন, এবং 2011 সালে এসে আপনি নন্দন পার্কে জয়েন করলেন অ্যাজ এ জুনিয়র এক্সিকিউটিভ। কাস্টমার কেয়ারটা নিয়ে আপনি কাজ করতেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কাস্টমার কেয়ারে আপনি কাজ করে 6 মাসের মাথায় হয়ে গেলেন ডেপুটি ম্যানেজার। তারও 9 মাসের মাথায় আপনাকে ওইটার ইনচার্জ করে দেওয়া হলো। নন্দন পার্কের মতো এরকম একটা বিশাল জিনিস, এমন একটা পার্ক, এই পার্কে আপনাকে 15 মাসের মাথায় চিপ করে ফেললো, এবং আপনার কি দেখা মূলত ওনারা এরকম আপনাকে টাপ টাপ করে প্রমোশন দিচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। আসলে বাংলাদেশে তো আমার এই ক্যারিয়ারটা নন্দন পার্ক দিয়েই শুরু, এবং নন্দন পার্ক তো তখনও ভালো করছে, এখনও ভালো করতেছে। আমি আসলে একদম শুরুর সময় আমাকে আসলে কিছুটা হলেও গাইড করতেন ওই পার্কের চেয়ারম্যান জনাব সেলিম মিয়া। যেমন আমি যে বইটা লিখছি, এই বইটাতেও ওনাকে আমি উৎসর্গ করছি। এবং আমার ডেডিকেশন ছিল এইরকমভাবে যে আমি আসলে সবার আগে পার্কটাতে ঢুকতাম এবং সবার পরে পার্ক থেকে বের হতাম। এবং এই যে পুরোটা যে সময় কোনোভাবেই কোনো গসিপের ভিতরে তো আমি যেতাম না, কারণ আমি যে ইংল্যান্ডের একটা এনভায়রনমেন্ট থেকে আসছি এবং ইংল্যান্ড থেকে আমি ফিরে আসছি, আমার একটা ভিতরে একটা জেদ ছিল, আমার বন্ধুবান্ধব অনেকেই রয়ে গেছে। আমি এখানে এসে যদি খুব বেটার কিছু না করতে পারি, তাহলে তো আবারও এসে ইংল্যান্ডেই ফিরে যেতে হবে, ওই ওয়েটারই করতে হবে। সুতরাং এইখানে আমার ডেডিকেশনটা এতটা বেশি ছিল, যেমন কোনো একটা জায়গায় একটা টিস্যুও যদি পড়ে থাকতো, আমি আসলে ক্লিনারকে ডাকতাম না, আমি আসলে নিজে ওটাকে তুলে বিনে ফেলতাম। এবং একটা
মেইনলি একটা একদম শুরুর সময় এটা আমি ইংল্যান্ড থেকেই শিখছিলাম, একটা কাজ করতাম, যেহেতু আমি কাস্টমার কেয়ারে ছিলাম, প্রত্যেক দিন তো অসংখ্য প্রোগ্রাম হতো, তো আমার হাতে 3-4টা প্রোগ্রাম থাকতো, অন্যদের হাতে থাকতো। কিন্তু আমি করতাম কি, এমনিতে যতটুকু সুন্দর সার্ভিস দেওয়া দরকার তো আমি দিতামই, তারপরে আমি ওনাকে যখন যেত আমি জিজ্ঞাসা করতাম আপনার বাসা কোথায়, এক্সাম্পল বলতো যে বনানী বা উত্তরা। যখন উনি ওখান থেকে বের হয়ে যেত তখন আমি আসলে একটা আনুমানিক সময় ধরে নিতাম যে এইটুকু সময়ের ভিতরে উনি বনানী উনি এসে পৌঁছবে। বনানীতে পৌঁছাবে কিনা। ঠিক ওই সময় আমি ওনাকে, আমার যদি 4টা থাকতো 4টা পার্টিকে আমি ফোন করতাম, স্যার আপনি কি বাসায় পৌঁছাইছেন? তো আসলে একটা মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে রেজাল্টটা কেমন আসছে। বলল এমন একজন টিচার, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল, উনি তখন ওই যে ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলের ওই একটা ইউনিভার্সিটি ছিল, তখন আমাকে বলছিল যে আপনি আমাকে ফোন করছেন, আমি কি বাংলাদেশে আছি? ও মাই ঢাকা গড। ইউনিভার্সিটি টিচার। আমি বললাম কি যে কেন স্যার এরকম মনে হচ্ছে কেন? তা বললো কি যে না, এরকম যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে যে এরকমও যে পার্ক থেকে ফিরে আসার কেউ ফোন করে। তা আমি বললাম যে স্যার আমার পার্কে আপনি পিকনিক করতে আসছেন, আপনার ঘরে সুস্থভাবে ফিরে যাওয়া পর্যন্তই আমার দায়িত্ব, সুতরাং আমি ফোন দিয়ে আপনাকে এনশিওর করলাম যে আপনি পৌঁছাইছেন কিনা। সোহাগ ভাই, এখান থেকে আমরা একটা মেসেজ দিতে চাই যারা আপনারা দেখছেন পার্কের সঙ্গে যারা যুক্ত আছেন, খেয়াল করে দেখেন উনি একটা কথা বলেছেন যে ওই ঘর থেকে পার্কে যাওয়া এবং পার্ক থেকে আবার তার ঘরে যাওয়া, এই পুরো জার্নিটাই আসলে যেহেতু পার্ক কেন্দ্রিক, সেই হিসেবে উনি দায়িত্ব নিয়ে এই মানুষটা আবার বাসায় ফিরেছে কিনা এই খবরটা নিতেন। ছোট্ট একটু কাজ কিন্তু বিশাল ইম্প্যাক্ট। সো যারা আমরা এই বিজনেসটার সাথে আছি, স্পেশালি কাস্টমার কেয়ারে আছি বা কাস্টমার সার্ভিসে আছি অথবা সেলসের সাথে আছি, অপারেশনসের সাথে আছি, আপনারা এই বিষয়টাকে, সিক্রেটটাকে ফলো করতে পারেন, রাইট? শখ ভাই, আপনি একটা সিক্রেট বলে দিয়েছেন, আমরা ফাঁকে ফাঁকে আপনার এরকম সিক্রেট আরও ইনশাল্লাহ জানবো। তা আমার যদি এবার পরের প্রশ্নটা আপনাকে করতেই চাই, সেটা হচ্ছে নন্দন পার্কের হাইয়েস্ট সেলস কত করে আসলেন কোনো মাসের? এটা আসলে একদম সরাসরি ডিরেক্টলি, কারণ তাদের অনেক বিষয় থাকে তো। যেটা এমনিতে পাবলিকলি বলার মতো, মানে থাকে না ইন্টারনাল তো অনেক জিনিস বলার সুযোগ নেই, যে আপনার থেকে এমনিতে এটা কোনো র্যাঙ্কিং হয় বা মানুষ জানে কিনা, অনলাইনে সার্চ করলে কি না, এটা তথ্য পাওয়া যায় না? এটা পাওয়া যায় না। ওকে, তাইলে আপনি বলতে চাচ্ছেন, এমনি আপনি যদি ফুল ফিগার দরকার নাই, আপনি জাস্ট আমাকে বলেন যখন আপনি 2011-তে জয়েন করলেন, ধরে নেন তখন আপনার এটা সেল ছিল 5 টাকা, তাইলে আপনি 2011 থেকে অলমোস্ট 5 বছর এখানে ছিলেন, এই 5 বছরের সেলসটা 5 টাকা থেকে কয় টাকা গেছে? এটা আমি বলবো একটু এদিক সেদিক হতে পারে, তবে কমপক্ষে 4 গুণ বাড়ছে। 20 5 টাকায়? টাকাতে 20 টাকা। মাই গুডনেস। 4 টাকা থেকে এখন শুরুর দিকে হয়তো তাদের অনেক সেল ছিল, কিন্তু মাঝখানে সেলটা কম ছিল। রাইট। আমাদের একটা সেট আপ যখন আমরা একটা আরো আরো ইয়ে ছিল, খুব হাই প্রোফাইলের কিছু লোকজন ছিল ওখানে, তখন আমাদের এই সেলটা একদম মানে তার মানে 5 টাকা থেকে 20 টাকায় গেছে, 4 গুণ। বাট এটা একটা টিম ওয়ার্ক ছিল। না ডেফিনেটলি এটা একটা team ভাই, work এটা তো ছিল। আর আপনার একলার গুণে হয় নাই, এটা তো স্বাভাবিক। আপনি এটা নিজেও যদি বলেন তাহলে এটা তো একটা অন্যরকম কথা হবে। বেসিক্যালি যে কোনো সেলস একটা টিমের পারফরমেন্স, এটা কখনোই একক পারফরমেন্স না। বাট সেখানে যিনি নেতৃত্বে থাকেন তার গাইডেন্সটা এখানে একটা বড় ভূমিকা পালন করে আর কি, কারণ সে তো এই টিমটাকে নিয়ে আলাদা মুভ করছে। তার মানে আপনার এই যে বিক্রিটা যে বাড়লো, এখানে কোন স্ট্র্যাটেজিটা বা কোন স্ট্র্যাটেজিগুলো আপনার কাছে মনে হয়েছে যে আসলে কাজে ছিল বেশি? এমন যদি একটা দুটো স্ট্র্যাটেজি যেটা আপনি ওই সময় করেছিলেন বলা যায়। শিওর। এখানে আমাদের মূলটা ছিল আমাদের আন্তরিকতা। আন্তরিকতা একটা বড় স্ট্র্যাটেজি, একটা strategy। কারণ যেটা আপনি বললেন যে ফোন করতেন, ভেরি গুড। এটার পরে আমি আমার পুরো টিম মেম্বারদেরকে বোঝানোতে সক্ষম হয়েছিলাম যে আমাদের আসলে স্যালারিটা এই পার্ক থেকেই আসে, এবং এই পার্কের যদি সামহাও তখন একটু সারা দেশেও পার্কের একটা ইয়ে ছিল, খারাপ অবস্থা ছিল সামহাও কোনো একটা কারণে, এবং পার্কটা একটু বসে যাচ্ছিল। তো তখন এইটাকে ঘুরে দাঁড়াইতে হলে যে আমার যে টিম ওয়ার্ক, যেটা সেই টিম ওয়ার্কটাকে আমি আন্তরিকতা শব্দটাকে একটু খুব বেশি প্রাধান্য দিলাম, যে পিকনিক করতে আসবে এবং তার পার্সোনাল সমস্যাগুলোও
পার্সোনাল সমস্যা বলতে একদম ওই পার্সোনাল না, বুঝতে পিকনিক পারছি। করতে এসে যে 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 জাতীয় চ্যালেঞ্জগুলো হয় আর কি। চ্যালেঞ্জগুলো হয়, এই জায়গাগুলোতে আমরা খুব বেশি আমরা এমফেসাইজ করতাম। সেকেন্ডলি, আমরা পার্কটাকে, আমাদের হাতে নতুন রাইড ছিল না, ম্যানেজমেন্ট থেকে আমাদের নতুন রাইড দিতে পারেনি, কিন্তু আমরা করতে পারতাম নিট অ্যান্ড ক্লিন। পার্কে একটা মানুষ যখন ঢোকে তখন সে কিন্তু একটা ভিন্ন মেজাজে চলে আসে। সে যে শ্রেণীরই হোক না কেন, সে আমি কোনোভাবেই তাকে তার চোখ কোথাও আটকাইতে দিইনি, মানে কোনো টিস্যু পড়া অবস্থায়, কোনো বোতল পড়া অবস্থায় তাকে আমি করতে দিইনি, আমি তাকে দেখতে দিইনি। আমি সকালবেলায় আমার টিমটা নিয়ে, এবং আমি পুরো পার্ক আমার টিম নিয়ে প্রদক্ষিণ করতাম ভিজিটর ঢোকার আগে। এই যে আমাদের যে একটা গুড যে এবং একটা ফিল করাতাম যে আপনারা সিকিউর, এই পার্কের ভিতরে যে আপনারা যে ঢুকছেন আপনারা সিকিউর। আমাদের ক্লিননেস যে ব্যবস্থা, ওয়াটার পার্কের, বাংলাদেশের ম্যাক্সিমাম পার্কগুলোতে ওয়াটার পার্কের পানির ময়লার একটা বড় কমপ্লেন থাকে, 100% কোথাও করা যায় না। কিন্তু এই ওয়াটার পার্কটাকে আমরা, আমাদের নন্দন পার্কের সবথেকে ভালো বিজনেস ছিল ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কটাকে আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন এবং পানিটাকে পরিষ্কার রাখতাম। এটা আমার মনে হয় কি যে একটা বড় এবং স্ট্র্যাটেজি বারবার রিপিট হয়েছে, কাস্টমারগুলো বারবার রিপিট হয়েছে। তার মানে এখানে আমি যদি আপনাকে একটু এক কথায় আসতে চাই যে কিভাবে হয়েছে, লাইক আপনার আন্তরিকতা, আপনি হচ্ছে ওইখানে গেলে ক্লিনলিনেস, নিট অ্যান্ড ক্লিনের যে জায়গাটা, ওনারা ঢুকলে যেন আলাদা একটা পরিবেশ ফেস করে। 3 নম্বর হচ্ছে যে পানি, যেটা পার্কের পানি, ওয়াটার পার্কের পানিটাকে আপনারা একেবারে ক্লিন রাখার চেষ্টা করতেন। এরপরে হচ্ছে সিকিউরিটি, আপনি ওদেরকে ফিল দিয়েছেন যে ভাই তুমি এখানে ঢুকছো, ইউ আর সিকিউরড, সো তোমার এটা নিয়ে আর কোনো ভাবতে হবে না। এই বিষয়গুলোই মেইনলি আসলে আপনাকে অন্য মাত্রা যোগ করেছে এখানে ভালো করার জন্য। তথাপি এটার সঙ্গে তো বিহেভিয়ার ছিলই, কারণ আন্তরিকতা মানে তো এর মধ্যে একটা বিহেভিয়ারের প্রকাশ, তা নাহলে তো আন্তরিকতা আসবে না। দ্যাটস ভেরি গুড ওয়ান। তাহলে আমি যদি আপনাকে এখন একটা প্রশ্ন করি এর সঙ্গে প্রাসঙ্গিক, যে বর্তমানে যারা সেলসে কাজ করে, বিভিন্ন পার্কে আছে বা রিসোর্টে আছে, এনারা সেলস করতে গেলে কোন বিষয়গুলোকে আসলে প্রাধান্য দেওয়া দরকার কাস্টমার কমিউনিকেশনের ক্ষেত্রে অথবা প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে? আচ্ছা, আসলে কাস্টমারকে একটা ফিল করাইতে হবে আপনি আন্তরিক। আপনার ইন জেনারেল সেন্সের সেলস আর পার্ক ট্যুরিজম সেলস সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতেছি না, আমি আমার কথাটাকে সেল করে আসতেছি। আমি তো কোনো পার্ক ধরে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আপনাকে কথা দিয়ে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাইতে হবে যে আমি এই পার্কে গেলে ভালো একটা সার্ভিস পাবো, ভালো একটা সম্মান পাবো, ভালো একটা সিকিউরিটি পাবো, ভালো একটা ফুড পাবো, ভালো একটা প্রোগ্রাম করে আমি এখান থেকে ফিরে আসতে হবো। সম্পূর্ণই আপনার মানে আপনার মুখ দিয়েই আপনাকে আসলে এটা সেল করতে হবে। রাইট, তার মানে এই জায়গাটাকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন যে আপনি যখন তার সামনে প্রেজেন্ট করবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা পুরোটাই যেন আন্তরিকতার সাথে এরকম ফিল করেন, উনি বুঝতে পারেন যে ইয়াস আপনি এখানে আসলে এই বিষয়গুলো খুব পাবেন ট্রাস্টেড ওয়েতে। আপনার ওই সেলসের, আপনার চেহারার ভিতরে পার্কের প্রতিচ্ছবি ভেসে উঠাইতে হবে। এবং আমরা এটা আই থিঙ্ক সো আমরা এটা পারি বলেই আমরা পার্কে সেল করি। আমাকে তাহলে একটা জিনিস বলুন তো, নন্দন পার্কে আপনার নিজে তো অনেক কর্পোরেট সেল করতে হয়েছে আপনাকে, তো কোনো একটা ডিলিংস হাইয়েস্ট কত কোটি টাকা বিক্রি করছেন আপনার এই যাবৎকালে টোটাল ক্যারিয়ারের, স্পেশালি নট নন্দন পার্ক? আমি আসলে একটা পার্টির সংখ্যাটা আমি একটু বলি। সংখ্যাটা সর্বোচ্চ 14-15 হাজার লোক পর্যন্ত হয়েছে, 14,000-15,000 লোক পর্যন্ত। 14,000-15,000 লোকের পার্টিতে কত টাকার মতো বিল হয়েছে বাকি? 14, ধরেন আপনি যদি 10,000 লোক হয়, ওই সময় কত, 500-600, তাহলে 10,000 যদি লোক হয় তাহলে 10 ইন্টু 10,000 ইন্টু 600, ওই রকম করে, বুঝতে পারছি। রাইট, তার মানে একদিনের হয়তো 14-15 হাজার আপনি 14-15 হাজার অতিথি সার্ভ করেছেন। এবং আমার আগেও একবার, আমি তখন জয়েন করিনি, 28,000 পর্যন্ত লোক ওখানে ঢুকছিল। 28,000 শুরুর সময় 28,000 লোক। ওটা ক্যাম্ব্রিয়ান কলেজ যে প্রোগ্রাম করতো, আপনার GPA 5দেরকে যে করতো, ওই প্রোগ্রামটায় তখন আমি অবশ্য তখন জয়েন করিনি, আরও আগে শুরুর দিকে নন্দন ফ্যান্টাসি তো অসাধারণ বিজনেস করছে, এখনও করতেছে তারা। কিন্তু পার্ক বিজনেসটা আসলে মজার বিজনেস, এবং পার্কের সেলস আরও, আপনি যদি সেলসটা বোঝেন, পার্কের কোনো লোক যদি পার্কের সেলস বোঝে, পার্কের সেলস কি জিনিস এটা বুঝে বলেন আমাদের। পার্কের সেলস বলতে এই যে সেবা,
হ্যাঁ এই যে সেবাটা আপনি সেল করবেন। আপনার পার্কের সেল বলতে একটা পার্কে যেমন ম্যাজিক প্যারাডাইস পার্কে 600 টাকা এন্ট্রি, রাইট ওয়াটার আর ড্রাই পার্ক মিলে 600 টাকা, মূলটা 300 টাকা। এই ড্রাই পার্কে আমি ধরলাম 300 টাকা। এই 300 টাকা দিয়ে সে একটা মানুষ শুধু ঢুকে হেঁটে চলে যাচ্ছে, আপনার কি কিছু নিচ্ছে সে? কিন্তু 300 টাকা সে পেমেন্ট করতেছে, এইটা সেল। আর আপনি যারা পেন বিক্রি করতেছে, টি বিক্রি করতেছে, ওষুধ বিক্রি করতেছে, সে তো একটা প্রোডাক্ট দিচ্ছে, আর আপনি কি শুধু হেঁটে যেয়ে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। এবং ঈদের সময় তো আপনার এই নর্মাল পার্কগুলোতে ঈদের সময় নন্দন, ফ্যান্টাসি, ড্রিম হলিডে, তারপরে আমাদের ম্যাজিক প্যারাডাইস পার্ক, আমরা তো অনেক ভালো করছি। 10,000 12,000 এটা তো কোনো ব্যাপারই না, ঈদের সময় লোক হয়। রাইট, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পার্কের সেলস মানে হচ্ছে সেবা, আন্তরিকতা, সিকিউরিটি, নিট অ্যান্ড ক্লিন। রাইট, চকচকে ঝকঝকে, লোক আটকানো যায়। আপনার একটা রাইডে রং নেই, রাইডটা খারাপ কিন্তু রং নেই, আপনাকে রং করতে হবে। রাইট, একটু পরিপাটি রাখা, পানি যেন গন্ধ না আসে, না একটা সুন্দর একটা ফুল গাছ লাগানো, এই ফুলটা দেখে। কারণ মানুষ তো বাধ্য হয়ে পার্কে আসে না, পার্কে আসে মানুষ কখন? রিজোর্টে মানুষ কখন? রিল্যাক্স করার জন্য। তো তার রিল্যাক্স যখন তার মুডটা, সে মুডে কি তার সামনে আপনি একটা ভালো ফুল ফুটাবেন না? ও মাই গড, খুবই সাহিত্যিক টাইপের কথা ভাই। ভেরি গুড। সো শোক ভাই, যদি তাই হয়ে থাকে, আপনি একটু আগে বলছিলেন যে পার্ক, আমি একদিন আপনার সাথে কথা বলার সময় শুনছিলাম পার্কের মধ্যে নাকি আবার অনেকগুলো ধরন আছে, থিম পার্ক, তারপরে আরো কি কি জানি, 7 প্রকার পার্ক আছে ইন জেনারেল। মাই গুডনেস, 7 প্রকার পার্ক। আপনারাও শুনেন আমাদের সাথে, আসলে 7 প্রকার পার্ক কি কি পার্ক? আচ্ছা, তবে মেইনলি তো আপনার অ্যামিউজমেন্ট পার্ক, বিনোদন পার্ক, ওকে, ওয়াটার পার্ক, তারপরে আপনার সাফারি পার্ক, ওয়াটার পার্ক একবার নিলাম, সরি থিম পার্ক। হ্যাঁ, থিম পার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থিম পার্কটা কি ধরনের? থিম পার্কটা কোনো নির্দিষ্ট একটা থিমকে কেন্দ্র করে অথবা একাধিক থিমকে কেন্দ্র করে ওই পার্কটাকে গড়ে ওঠে। এটা সাহিত্য থেকে থিম হতে পারে, প্রাচীন কোনো বড় অবকাঠামো থেকে। বাংলাদেশে থিম পার্ক আছে, ফ্যান্টাসি কিংডমকে থিম পার্ক ধরা হয়। ওকে, ফ্যান্টাসি কিংডম। নন্দন পার্কটা অ্যামিউজমেন্ট পার্ক, ম্যাজিক প্যারাডাইসটা অবশ্যই অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু ম্যাজিক প্যারাডাইস বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি কম্পোজিট পার্ক। ওই যে আরেকটা জিনিস আবার ঢুকেলেন ভাই, মানে একটা তো বললেন থিম পার্ক, তারপরে হচ্ছে ওয়াটার পার্ক, তারপরে হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক, সাফারি পার্ক, ন্যাশনাল পার্ক, আরেকটা হলো লাইনারি পার্ক, ইকো পার্ক। তাহলে কম্পোজিট আসলো কোত্থেকে? কম্পোজিট পার্কের কোনো শ্রেণী বিন্যাস না, কিন্তু এই 7 প্রকারের না, কিন্তু অনেকগুলা থিমগুলো একসঙ্গে এসে এটা একটা কম্পোজিট পার্ক হয়ে গেছে। তার মানে এটার মধ্যে ওয়াটার পার্ক আছে, সব ধরনের জিনিস আছে, সেজন্য এটাকে বলছে কম্পোজিট পার্ক। তাহলে বাংলাদেশে একমাত্র কম্পোজিট পার্ক হচ্ছে ম্যাজিক প্যারাডাইস। কেন এটা কম্পোজিট? শিওর, এখানে যে অ্যামিউজমেন্ট, ড্রাই পার্কের অ্যামিউজমেন্ট পার্ক আছে, ওকে, ওয়াটার পার্ক আছে, আমাদের গেটটা একটা থিম, ওকে, থিম পার্ক আছে, বাংলাদেশের সবথেকে বিগেস্ট গেট আমাদের, রাইট, ম্যাজিক প্যারাডাইসে। রাইট, তারপর আমাদের একটা ডাইনোসর জোন আছে, লস্ট ওয়ার্ল্ড, যেটা 5,000 বছরের আগের ডাইনোসরকে আমরা মেকানিক্যাল অবস্থানে নিয়ে আসছি, মানে মেকানিক্যাল করে যেটা সাউন্ডের যেটা, সেটা অনেক আপনার, আমি একবার গেছিলাম, ভয় পেয়েছি। আচ্ছা, ওকে, তাহলে তো আপনি দেখছেন। এবার আমরা আসি ইকো পার্কের দিকে। এই ইকো পার্কটা কেন, আমি গত 3 বছর আগে, সম্ভবত এবছরই খুলে দিব, 3 লক্ষ টাকার মশলার গাছ লাগিয়েছি। মশলা বলতে লবঙ্গ, দারুচিনি, বাংলাদেশে যত প্রকারের মশলার গাছ পাওয়া যায়। বাংলাদেশে কি মশলা হয় নাকি? মশলার কম হোক, কিন্তু গাছ তো আছে, দারুচিনির গাছ আছে, লবঙ্গর গাছ আছে, এলাচি আছে, এবং অফকোর্স হবে। আমার এখানে মূল টার্গেট, আমার একটা হিলে আমি 3 লক্ষ টাকার মশলা গাছ লাগিয়েছি। এই মশলাকে আমি এই হিলটাকে গাছগুলা বড় হয়ে গেছে, এবছরই ছেড়ে দিব, মানে মানুষকে ওখানে ওঠানোর জন্য। প্রত্যেকটা গাছের বাচ্চারা, আমরা সবাই কিন্তু, শুধু বাচ্চারা না, আমরা কি অনেক বড় মানুষও যারা আছি না, তারা মশলা খায় কিন্তু মশলার নামটা জানি না, একবারই না। আমরা বাচ্চাদেরকে শিখাইতে চাই, কারণ এখানে ট্যুরিজম মানেই তো শুধুমাত্র বিনোদন না, এটা এক্সপিরিয়েন্স। আপনাকে এক্সপিরিয়েন্স, এবং শুধুমাত্র বিনোদন দিলে রিপিট কাস্টমার আপনি আনতে পারবেন না, আপনাকে এক্সপিরিয়েন্স দিতে হবে। এক্সপিরিয়েন্সটা দিলেই আপনাকে রিপিট কাস্টমার আসবে। এটা সেলসের সব থেকে আমি বড় একটা হ্যাক্স মনে করি, এক্সপিরিয়েন্স।
আসলেই তাই, কারণ মানুষ সেলসে আমরা যেটা দেখি যে এক্সপেরিয়েন্স যদি ভালো হয় তাহলে সে আবার আসে। এক্স্যাক্টলি, মানে মিঠা কথায় চিরা ভিজবে না আর কি, এরকম একটা অবস্থা। চিরা ভিজাইতে হবে আগে, এক্স্যাক্টলি, হাতে ধরাইতে হবে, খাওয়াইতে হবে, খেয়ে যদি মনে করি ইয়েস ইটস এ টেস্টি, দেন আপনার কাছ থেকে আবার রিপিট হবে। এবং বলা হয় বিক্রি তখনই কয়েক গুণ বেড়ে যায় যখন রিপিটেড একই কাস্টমার আসবে আপনার কাছ থেকে, কারণ এই কাস্টমারই রিপিটেড আসলে ও আবার আপনাকে রেফারেল দিবে, অনেককে রেফার করবে, করে আপনার বিক্রিটা বাড়ায়। এইভাবে আসলে বিক্রিটা বাড়ে। যেমন আমি You know একটা very রিপিট well. কাস্টমারের ক্ষেত্রে আপনাকে বলি, সারা পৃথিবীর ট্রেন্ড হলো রিসোর্টগুলোর সঙ্গে একটা অ্যামিউজমেন্ট পার্ক থাকে, কিন্তু বাংলাদেশে বা আমাদের সাবকন্টিনেন্টে এটা আবার একটু বিপরীত। অ্যামিউজমেন্ট পার্কের সঙ্গে একটা রিসোর্ট থাকে। মানে রিসোর্টের সঙ্গে অ্যামিউজমেন্ট পার্ক না, বরং অ্যামিউজমেন্ট পার্কের সঙ্গে রিসোর্ট থাকে। আমাদের সাবকন্টিনেন্টে থাকে, কিন্তু Okay. পৃথিবীর ট্রেন্ড হচ্ছে কেন বড় রিসোর্টগুলোর সঙ্গে একটা অ্যামিউজমেন্ট পার্ক থাকবে, ওকে, দুটো হ্যাঁ। ডিফারেন্ট জিনিস। একটা ডিফারেন্ট। বাট আমাদের এই রিজনে এটা হয়ে উঠছে। আমাদের ম্যাজিক প্যারাডাইস সব জায়গায় আছে, ম্যাজিক প্যারাডাইস পার্কে আছে, ফ্যান্টাসিতে, নন্দনে সবার ছোট্ট করে একটা রিসোর্ট আছে। আমার একটা গেস্ট 7 টাইমস রিপিট হয়েছে রিসোর্টে। নবাব প্যালেস রিসোর্ট আছে আমার একটা, খুব বেশি বড় না, ছোট্ট 22 রুমের একটা রিসোর্ট, কিন্তু একটা গেস্ট এবং হাই প্রোফাইলের গেস্ট। আমার একটা মানে বুঝি নাই। আমার একটা গেস্ট বলতে আমার পার্ক না না, মানে আপনার নবাব প্যালেস তো আপনার পার্কের মধ্যে একটা আমার নবাব প্যালেস। পার্কের ভিতরে একটা নবাব প্যালেস আছে, যেটা Okay. একটা রিসোর্ট। ওকে, ওই রিসোর্টে একটা গেস্ট 7 টাইমস রিপিট করছেন, এবং উনি খুব হাই প্রোফাইলে, উনি কোনো কাজে আসেন নাই, ওনার ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়েই উনি, এবং খুব হাই প্রোফাইলের একটা মানুষ, যিনি খুব নিয়মিত ইউরোপ আমেরিকা যাওয়া তার জন্য কোনো ইস্যুজই না, কিন্তু সে 7 টাইমস আসছে। আমাকে বলছে, সোহাগ সাহেব, আপনার রুম, আপনার মানুষ, আপনার প্রকৃতি আমার না দেখলে ভালো লাগে না। 7 টাইমস আসছে সে। থ্যাংক ইউ সোহাগ ভাই। আমরা একটু এবার সামনের দিকে যাই। শিওর। আপনি তো ড্রিম স্কোয়ারেও ছিলেন। হ্যাঁ। সো ড্রিম স্কোয়ারে আমি যেটা দেখেছি যে ওনারা এরকম করে আলাদা করে একটা শেপ করে নতুন করে একটা থাকার জায়গা করেছে। তথাপি ড্রিম স্কোয়ারকে বর্তমানে বাংলাদেশে ওয়ান অফ দ্য মানে অন্যরকম রিসোর্ট হিসেবে ধরা হয়। টপ লাইনের রিসোর্টের মধ্যে একটা টপ 3 ভিতরে ড্রিম স্কোয়ারকে বলতেই হবে। বলতেই হবে, 5 স্টার রিসোর্ট। হ্যাঁ। সো ওইখানে একটা 5 স্টার রিসোর্টের আপনি মেইন মানুষ ছিলেন, ইনচার্জ ছিলেন। তো ওইখানে গিয়ে আপনার আসলে জার্নিটার কোনো সেলসের স্টোরি বা কোনো স্ট্রাগল স্টোরি আমরা একটু শুনতে চাই, যেটা আমাদের অডিয়েন্স শুনলে তার এখান থেকে শিখতে পারবে কিছু। আচ্ছা, না অফকোর্স ওখানের রিসোর্টসের সেলসগুলা আবার অনেক ক্ষেত্রে একটু ডিফারেন্ট, পার্কের থেকে একটু ডিফারেন্ট। রিসোর্টসের সেলগুলা হেড অফিস থেকে হয়, ঢাকা থেকে হয়, অনলাইনে হয়। কিন্তু আমি তখন চিন্তা করলাম শুধুমাত্র অনলাইনে আর ঢাকা থেকে এই সেলসটা করে আসলে আমার পোষাবে না। আমি একদম ওখানে যে আমার কোনো ইয়ে ছিল না, আমার উপরে কোনো প্রেশার ছিল না। আমি ইনচার্জ, মানে আমি অপারেশন দেখব, যে লোকগুলা আসবে আমাকে লোক সার্ভিস দিলেই চলবে, আমার কাজটা ছিল এটা। কিন্তু আমি যেহেতু প্রিভিয়াস সেলসের মানুষ, সেলস না হইতে চাইলে সেলসম্যান হয়েছে, এখন সেলস না করতে পারলে ভালো লাগে না তো। ওকে, হ্যাঁ হ্যাঁ, নিজে সেলস না করতে পারলে ভালো লাগে না। তো আমি তখন করলাম যে আমি একটা অ্যাপ্রুভাল পেলাম যে মোটামুটি একটা ক্যালেন্ডার, একটা ডায়েরি, একটা কলম, এরকম বেশ কিছু গিফট এক করার পরে একটা ব্যাগে, এবং আমার 2 জন এক্সিকিউটিভ নিয়ে আমি সকালবেলায়, আমি আশেপাশের তো বাংলাদেশের সব জায়ান্ট কোম্পানিগুলো তো আশেপাশে, আমি তখন ওই কোম্পানিগুলোকে ভিজিট করার, ওনাদের ফ্যাক্টরি আছে এখানে, ফ্যাক্টরি আছে, জিএমরা ফ্যাক্টরিতে বসেন, অ্যাডমিন ম্যানেজার ফ্যাক্টরিতে বসেন, আমি ওখানে ভিজিট করার চেষ্টা করলাম। তো এখানে একটা মজার ব্যাপার যে আসলে আমার তো একদম ডিরেক্ট সেলসের, অর্থাৎ ওষুধ কোম্পানি বা অন্য অন্য জায়গায় যে সেলসম্যানদের যে একটা অভিজ্ঞতা থাকে, আমার তো ওই অভিজ্ঞতা, তা আমি প্রথম দিন যে দেখি ঢুকতে দেয় না আচ্ছা গেটে। ওকে, তা আমি বললাম কি যে আমি এই ড্রিম স্কোয়ার কার্ড দিলাম, যে ড্রিম স্কোয়ার থেকে আসছি, আপনাদের জিএম সাহেবের সঙ্গে আমি কথা বলবো। তা এমন একটা ভাব নিল, আমার ড্রিম স্কোয়ার 500 কোটি টাকার প্রজেক্ট, মানে সিকিউরিটি গার্ড এমন একটা ভাব নিল যে মানে এটা ড্রিম স্কোয়ার কিছুই না, আর আমার জিএমকে জানো, আমার জিএম তো এই পৃথিবীর বাদশা, আমার কাছে এরকম মনে হইলো আর কি। হ্যাঁ, তো আমি একটু ঘুরে টুরে আমি আমার এক্সিকিউটিভ নিয়ে ফিরে চলে আসলাম। ফিরে চলে এসে রিসোর্টগুলোতে নাইটে স্টে করতে হয়। নাইটে আপনাকে থাকতেই হবে, অনেক অনেক ফ্যাসিলিটি থাকে। আমাদের যারা ইনচার্জ, আমরা সিও, রিসোর্টে কিন্তু কঠিন। বাট রাত্রে একা একা চিন্তা করতেছি কি করে ঢোকা যায়, ঢোকার তো একটা উপায় বের করতেই হবে। তো
আহ, তখন আমার একটা মাথায় বুদ্ধি আসলো, আপনার জিএম সাহেবের জন্য কিছু গিফট আছে। আমি এই আসলে তো আমার হাতে গিফট, আমি এই গিফটটা একটু স্যারকে একটু যে বলেন। এবং আমি এমন একটা ভাব নিতাম, হ্যাঁ, মানে এটা আমার কোনো কাজে আসে নাই, আমি আসলে জিএম এর কাজে আসছি। ওকে, হ্যাঁ, যে আপনার জিএম সাহেবের জন্য আমি কিছু গিফট নিয়ে এসেছি, একটু কি দেখবেন, ওনাকে একটু দেবেন, না না আমার কার্ডটা দেন। মানে ভাবটা এরকম যে জিএমই মনে হয় কোনো একটা অর্ডার দিছে Exactly. গিফটের জন্য, গিফট হ্যাঁ। নিয়ে উনি আসছেন। উনি 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 আসছে, আচ্ছা, ঠিক আছে। okay. বা এরকম একটা ভাব নিতাম। সত্যি বিশ্বাস করেন, আমি 400 ফ্যাক্টরি ভিজিট করলাম, 400 ফ্যাক্টরি, এবং অসম্ভব এখনো ওই রেজাল্ট এখনো ড্রিম স্কোয়ার পাচ্ছে। আমাকে এমডি স্যার এখনো ফোন করে, সোহাগ অসাধারণ একটা কাজ করে গেছো, পরবর্তীতে আর করতে পারিনি এই কাজটা। আমি 400-র মতন ফ্যাক্টরি ভিজিট করলাম এবং ইনস্ট্যান্টলি হোপ লোন, একটা সাউথ কোরিয়ান একটা ফিড কোম্পানি আছে, আমার এই ভিজিট করার সময় ইনস্ট্যান্টলি 8 লাখ টাকার একটা প্রোগ্রাম আমি ওইখানে সাইন করে আসলাম। মাই গুডনেস। আমাদের এই রিসোর্ট পার্কের সেলগুলো তো আসলে লাখে হিসাব হয়, টাকা হিসাব হয় না। হ্যাঁ, এবং এটা কিন্তু যে কোনো রিসোর্টের ইনচার্জ হোক বা সেলসের লোক হোক, এটা খুব অসম্ভব পরিমাণে ভালো একটা রেজাল্ট পাবে। এবং এই রেজাল্টটা 1 বছর আপনি করে যদি 1000 ফ্যাক্টরি ভিজিট করতে পারেন, জিএম এবং অ্যাডমিন ম্যানেজার, প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাকোমোডেশন না, প্রোগ্রাম রিসোর্টে বড় বড় প্রোগ্রাম হয়, ডে লং প্রোগ্রামগুলো হয়। এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে জিএম সাহেব, মালিকের থেকেও, এবং অ্যাডমিন ম্যানেজার। এই যে দুইজন, এটা ইম্পর্টেন্ট। টিমে আরও লোক থাকে, এইচআর ম্যানেজার থাকে, কিন্তু এরা একটা ইম্পর্টেন্ট। জিএম সাহেব একটা এই বড় সোহাগ ভাই, আপনি তো একবার পুরা গোমর ফাঁস করে দিতেছেন। হ্যাঁ, আপনারা যারা দেখছেন, আমার কাছে মনে হয়েছে দিস ইজ অ্যানাদার গুড পয়েন্ট, যে আপনার রিসোর্টকে বা আপনার অ্যামিউজমেন্ট পার্ক বলেন, এই ধরনের পার্কগুলোর বিজনেস বাড়ানোর জন্য এই যে ফ্যাক্টরি লেভেলে আপনার লোকজনকে পাঠায়া আলাদা গিফটের ব্যবস্থা করার, জিএম এবং অ্যাডমিনের হেড, যে স্পেশালি এই দুইটা ক্যাটাগরি, তথাপি এইচআর হেড, এই তিনটা গ্রুপকে যদি টাচ করতে পারেন, তাহলে আপনার বিক্রি বাড়বে এবং বাড়বে। যেটা অলরেডি এখানে একটা উদাহরণ তৈরি হলো, যে উনি কিন্তু ওই জায়গাটাতে ড্রিম স্কোয়ারে যে বিক্রিটা বেড়েছে, বা ড্রিম স্কোয়ার যে বিক্রি আজকেও এনজয় করছেন ওনারা, ওইখান থেকেও কিন্তু প্রচুর রেফারেন্স পাচ্ছেন। এবং তথাপি এই জিনিসটা একবার তৈরি হয়ে গেলে আপনি, আপনার সঙ্গে কিন্তু একটা বড় ধরনের যাত্রা তৈরি হচ্ছে, কানেকশনস তৈরি হচ্ছে। আপনি এবার আপনার চাকরিটা কিন্তু সিকিউরড হবেই, সাই করে এরকম করে বাড়বেন, যেমনটা অলরেডি আমাদের আজকের গেস্ট সোহাগ ভাই বেড়েছেন। সো সোহাগ ভাই, তার মানে ড্রিম স্কোয়ারে আপনার একটা বড় ধরনের কন্ট্রিবিউশন, আমার কাছে এটা মনে হয়েছে, বিকজ এটা একটা বিগ এমডি স্যার এখনো আমাকে ফোন করেন বিষয়টা, বিগ মুভ, এটা একটা বিগ মুভ। বাট এটা কিন্তু কষ্টকর কাজ, প্রত্যেকদিন 6টা-7টা ফ্যাক্টরি ভিজিট করা, এটা কষ্টের ব্যাপার। পৃথিবীর এমন কোনো কাজ আছে যেটা কষ্ট নাই? আমার বলেন। কিন্তু আমার কিন্তু ওই কাজটা ছিল না, আমি আসলে আমার নেশা থেকে করছি। নেশা থেকে করেছেন, এই যে নেশা থেকে করেছেন বিদায় কিন্তু আপনি সিও, অফকোর্স, রাইট। নেশা থেকে করেছেন বিদায় কিন্তু আপনি গল্পটা বলতে পারছেন, শিওর। এবং নেশা থেকে করছেন বিদায় কিন্তু লাইফে আপনি আরো অনেক দূর যাবেন, কারণ আপনার যে বয়স খুব আমারই হয় নাই এখনো। হ্যাঁ, সো তার মানে আপনি এখনো অনেক দূর যাওয়ার সুযোগ আছে। আমি 99 এসএসসি পাস করছি। 99-এ এসএসসি, তার মানে আমি হলাম 97-এ, আমার থেকে 2 বছরের কম আছেন না। সরি এইভাবে বলার জন্য, বাই দ্য ওয়ে। সো সোহাগ ভাই, আপনি এরপরে গেলেন ম্যাজিক প্যারাডাইসে। সো আপনি যখন ম্যাজিক প্যারাডাইসে জয়েন করলেন, ম্যাজিক প্যারাডাইস আমি গিয়েছি, এখানে তো তবুও নন্দন পার্ক ঢাকার কাছে, ড্রিম স্কোয়ারও ঢাকার কাছেই আমরা ধরি, যেহেতু গাজীপুরকে আমরা ঢাকার মধ্যেই মনে করি ইন এ সেন্স। কিন্তু কুমিল্লারে কখনোই কিন্তু আমরা ঢাকার মধ্যে মনে করি না। কুমিল্লার তাও এমন একটা জায়গায়, আমি তো গেছি আপনাদের ওইটা, যে ইউনিভার্সিটির রোড দিয়ে আর একটু সামনে গিয়ে হাতের বাঁ পাশে পড়ে। আপনার মেইন টার্গেট কাস্টমার তো ঢাকার, আমার ঢাকা, চিটাগং, ফেনী, হ্যাঁ। এই টোটাল বেল্টে তো আপনার ওই কাস্টমার। বেল্টের, হ্যাঁ। তো এখন এইরকম একটা জায়গায় গিয়ে আপনি আসলে প্রথমে কীরকম ছিল, আর এখন বিক্রি কতটুকু আসছে বা কী অবস্থা? মানে আমি হয়তো ফুল তো বলার দরকার নাই, বাট ওই যে সংখ্যার হিসেবে 10 টাকা ছিল, 10 টাকা দেখেন কয় টাকায় আছে বা কী অবস্থা? আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমাদের পার্কটা তো একটু ঢাকা এবং চিটাগংয়ের থেকে বেশ খানিকটা দূরত্ব, কিন্তু আই থিঙ্ক সো, আমি মনে করি দূরত্ব আসলে ফ্যাক্টর নয়। আপনি প্রোডাক্টটাকে মানুষের কাছে কিভাবে পৌঁছায় দিতে পারতেছেন। বাংলাদেশে যদি আপনি জঙ্গলের ভিতরেও পার্ক করেন, সেখানে যদি গাড়ি যেতে পারে, গাড়ি যাওয়ার যদি ব্যবস্থা থাকে, কাদামাটি হলেও
সেখানে আপনি হাজার হাজার লোক পাবেন যদি প্রোডাক্টটাকে আপনি প্রচার করতে পারেন। আমি ওখানে যে বেশ কিছু, আমি ওটা শুরু থেকেই মানে মূলত কনস্ট্রাকশন না, কনস্ট্রাকশনের পরেই যে কোনো অপারেশনের প্রথম দিকে আমি কনসালটেন্ট ছিলাম, ওখানে সপ্তাহে একদিন আমি যেতাম, পরবর্তীতে আমি ওখানের ফুল টাইম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আসলে ফুল টাইম না হয়ে আসলে হচ্ছিল না, নতুন পার্ক তো নানান প্রকারের ছিল, নানান প্রকারের জটিলতা তৈরি হয়, তারপরে এক কথা আসলে ফুল টাইম ছাড়া আর হচ্ছিল না। তো তখন আমি ওখানে যে আপনার প্রচুর পরিমাণে ব্র্যান্ডিং বলতে অনলাইন ব্র্যান্ডিংটা করলাম, যেমন ইউটিউবারদেরকে নিয়ে প্রোগ্রাম করলাম। প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে যদি কোনো পার্ক থাকে, আমার এই হ্যাক্সটাও আপনিকে ওনারা এটা ইউজ করতে পারে। যেমন আমি ওখানে যেয়ে দেখলাম যে, এবং গুগলেও সার্চ দিয়ে দেখলাম বাংলাদেশের সবথেকে প্রবাসী অধ্যুষিত এলাকা কোনগুলা, তা 10টার ভিতরেই ম্যাক্সিমাম নোয়াখালী, এক নম্বরেই কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বিক্রমপুর, চাঁদপুর, ফেনী, মানে চিটাগং, ওই বেলটাই। তো তখন আমার একটা মাথায় আসলো যে প্রবাসী পরিবারকে নিয়ে কোনো একটা চিন্তা করতে হবে, আমার সেলসকে বাড়াইতে হলে প্রবাসী পরিবারকে নিয়ে চিন্তা করতে হবে। তো প্রবাসী পরিবার, এবং তাদের কাছে টাকা আছে, কোনো সন্দেহ নেই, তাদের কাছে টাকা আছে, এবং প্রবাসী পরিবার নামে একটা আমি প্যাকেজ ছাড়লাম। এবং এই প্যাকেজে প্রবাসী পরিবারের মানে যিনি প্রবাসী থাকেন, ওনার ওয়াইফ এবং মা, ওনাদেরকে আমি ফ্রি করলাম। ওকে। এবং এটা সুপার হিট হলো। কেন হলো? আমার চিন্তাটা ছিল প্রবাসী পরিবারের যে মা তার সন্তানকে দূরে রেখে কষ্ট করতেছেন, এবং তার যে ওয়াইফ, হ্যাঁ, সে তো একটা চরম স্যাক্রিফাইস করতেছেন। আমি মাঝে মধ্যে এরকম বলি যে সন্ধ্যার সময় আপনার যখন গ্রামের ভিতরে সন্ধ্যার সময় যে নারীটার হাজব্যান্ডের হাত ধরে বা হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে হাসনাহেনা ফুলের গন্ধ শোকার কথা, তার জামাই কিন্তু দুবাই অথবা সৌদি অথবা আমেরিকা, সে কি একটা বড় স্ট্রাগল করতেছে না? তাকে কি আমার সম্মান দেখানো উচিত না? আমার নৈতিক দায়িত্ব কিনা, আমার প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব, আমার দেশের নৈতিক দায়িত্ব অনেক। সুতরাং এই জায়গাটায় দেখলাম যে, এবং এই একটা গ্রুপ ধরে আসে, ওই মহিলা, সাধারণত মহিলা যখন আসে তার শ্বশুর শাশুড়ি বা ভাই, নিজের ভাই দেবর, বাড়ির লোকজন মিলে 8-10 জনের একটা গ্রুপ চলে আসে। এবং 8-10 জনের গ্রুপ আসলে আমার ডিসকাউন্টিং করা লাগে না। আমি তো পিকনিকের জন্য ডিসকাউন্ট করি, কর্পোরেটের জন্য ডিসকাউন্ট করি, আমার এইটা করা লাগে না। না করা লাগলে ওরা টিকিট ইসের থেকেই কাটে নেয়। অনেক ক্ষেত্রে এই অফারটা নেয়ও না, কিন্তু আমি এটা পৌঁছায় দিছি। ওই মহিলাটাকে আমি টিকিটের আওতায় রাখি না, এবং সে রেসপেক্ট করে। এবং এই যে সম্মানটা, মানুষ আসলে তো দিন শেষে সম্মান চায় না। আমি যখন তাকে ম্যাডাম বলি যে ম্যাডাম আসুন, আপনারা যে একজন যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, এই আপনাদের সঙ্গে আমরাও আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ায় আছি। আমি এরকম 20টা 30টা আমি নিজে, আর আমি অবশ্য আমার সেলসম্যান যারা, আমি আসলে কখনোই নিজে যে কাজটা করতে পারি না, আমি আমার জুনিয়রদেরকে সেই কাজ কখনো করতে বলি না। আগে আমি নিজে করি, 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস, তারপরে আমি আমার কলিগদেরকে হ্যান্ড ওভার করবি। আর একটা ছিল বন্ধন একটা প্রোগ্রাম। বন্ধনটা হলো, আমি বন্ধনে যাওয়ার আগে এখানে একটু সামারাইজ করে নেই, কারণ হচ্ছে আপনি যে জায়গাটা বলেছেন আমার কাছে মনে হচ্ছে যারা ইকো পার্ক বা এই ধরনের পার্ক বা রিসোর্টের সাথে জড়িত তারা কিন্তু এটা চিন্তা করতে পারে, যদি ওনার সারাউন্ডিংস এলাকাটাতে এরকম প্রবাসী অনেক বেশি হয়, তাহলে তাদেরকে আপনি যেটা করেছেন যে প্রবাসীর মিসেস এবং প্রবাসীর মা, এই দুজনকে আপনি ফ্রি করে দিয়েছেন। বস্তুতপক্ষে আসলে দুজনে মিলিত একটা পরিবার না, পরিবারের মধ্যে তারা অনেকেই থাকেন, বাচ্চারা থাকলে তো তার টিকিট কাটতে হয়। সো ইন এ সেন্স তাদেরকেও আপনি সম্মান জানালেন, কন্ট্রিবিউট করলেন, ওনারাও এইটাকে পাবেন এই মনে করে ওনারাও ফুল ফ্যামিলি এখানে এনজয় করতে আসলেন। অ্যাজ এ রেজাল্ট আপনার বিক্রি বেড়ে গেল। ইটস এ ভেরি গুড একটা স্ট্র্যাটেজি। এবং নতুন একটা প্রোগ্রাম আমার আসতেছে, রেমিটেন্স যোদ্ধা। এখানে ওই যে লোকটা বিদেশে থাকে, যে যখন এখানে আসবে সরাসরি সে পার্কে প্রবেশ করবে, এবং পার্কের পক্ষ থেকে ওনাকে একটা গিফট দেওয়া হবে। সেই গিফটের দামটা যেটাই হোক না কেন,
রেমিটেন্স যোদ্ধা, মানে সরাসরি যে প্রবাসী, ওরে মাই গুডনেস, তার মানে ওনার যারা পরিবার সহ। প্রবাসী থেকে যারা দেখছেন, আপনারা কিন্তু সরাসরি এসে ম্যাজিক প্যারাডাইসে গেলে আলাদা গিফট পাবেন। শিওর, ইটস এ রেমিটেন্স যোদ্ধা গিফট উইথ রেসপেক্ট। উইথ রেসপেক্ট। মাই গুডনেস, হিউজ হিউজ, থ্যাংক ইউ, ভালো লাগলো। আপনি মাঝখানে বলছিলেন বন্ধন নামে আরেকটা বন্ধন নামক একটা কি এখানে, জিনিস চালু করেছেন? আচ্ছা এটাও প্রায় আমার থাকে, মাঝে মধ্যে অফ থাকে, আবার মাঝে মধ্যে চালু হয়। বন্ধন বলতে আমরা এটা আমার মাথা থেকে হঠাৎ করেই একদিন আসছে যে সিনিয়র সিটিজেনদেরকে কি আমাদের কিছু করার নেই? অনেক তাদের আছে। অনেক আছে, কারণ তারা অনবরত সংগ্রাম করে গেছেন বলেই তো আমরা আজকে একটা দেশে বাস করছি। অ্যাবসলিউটলি। আজকের আমরা রাস্তা দিয়ে চলছি, এই রাস্তা আজকের যে ঢাকা কুমিল্লার যে ঢাকা চিটাগংয়ের যে রাস্তাটা, আজ থেকে হয়তো 50 বছর 60 বছর আগে কিন্তু এই রাস্তা হয়তো কাঁচা রাস্তা ছিল, হয়তো বা অথবা ছোট একটা ছিল, সময় তো একটা আইল ছিল, হয়তো বা একটা আল ছিল, কিন্তু আমাদের ওই পূর্বপুরুষেরা অনবরত পরিশ্রম করে গেছেন বলেই, সংগ্রাম করে গেছেন বলে আমরা আজকে একটা ভালো লাইফ লিড করতেছি। সুতরাং আমার মাথায় আসলো যে সিনিয়র সিটিজেনদের জন্য কি করা যায়, আবার আমাকে ব্যবসাও চিন্তা করতে হবে, আবার দিন শেষে তো আমার ব্যবসা লাগবে। তখন আমি একটা করলাম যে কোনো লোক যদি তার বাবা মা অথবা শ্বশুর শাশুড়ি নিয়ে আসে, সাধারণত বাবা মা শ্বশুর শাশুড়িতে 60-65 বছর বয়স তো হয়ে যায়, সাধারণত যদি একটু কমও হয় কোনো সমস্যা না, আমরা ওই বাবা মা শ্বশুর শাশুড়িকে আমি ফ্রি করি। ও মাই গড ভাই, তাহলে তো অনেকেই যাব, আমিও যাব কিন্তু। অফকোর্স, হ্যাঁ, অফকোর্স। এবং আমি ওই মহিলাকে আমি বোঝাইতে চাই যে তোমার বা আপনার শ্বশুর শাশুড়িকে আপনি রেসপেক্ট করতেছেন, এই একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে এসছেন। পুরুষ ছেলে সে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতেছে, বাবা মাকে নিয়ে আসছে, হ্যাঁ বাবা মাকে নিয়ে আসতেছে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু যখন বাবা মা শ্বশুর শাশুড়ি আসার সময় সাথে অ্যাভারেজ আরো 17 জন লোক আসে, ও মাইয়া আনে, আরো 17 জন লোক আসে, জামাই আনে, এই আনে, সেই আনে, বাদ তো আর থাকে না। অবশ্যই। ও মাই গড, হ্যাঁ। মানে আপনি তো দেখি 60 জনের দিয়ে 17 জনের, মানে অফকোর্স। এবং একটা পার্কের বা রিসোর্টের একটা সব থেকে বড়, আপনিও 4 জন লোককে ফ্রি দিলেন, কিন্তু আপনি তো এন্টি বা অটার দিচ্ছেন, অথবা সাধারণত অনেক ক্ষেত্রে এন্টি দিয়ে দিই, কিন্তু আপনি রাইডগুলা তো আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, ইন্ডিভিজুয়াল হচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে সরি, অনেক ক্ষেত্রে আমি যদি ওই লোকদেরকে ফ্রি দিই, ওই লোকের কাছেও তো একটা নৈতিকতা বোধ জাগবে যে আচ্ছা আমি পার্কটায় ঢুকছি, আচ্ছা আমাকে তো ওনটা সম্মান করে ফ্রি দিয়েছে, আচ্ছা ঠিক আছে আমি 2টা রাইড চড়ি, এনাদেরও তো চলতে হয় ইজিলি। কারণ মানুষের তো একটা নিজস্ব যে নৈতিকতা বা নিজের মনের থেকে যে একটা আলাদা করে মানুষকে পে করার যে একটা, বা পে ব্যাক করার যে একটা মানসিকতা, সেটা কিন্তু সবারই আছে। এটা আমি আপনি সবারই এই বিষয়টা ঘটে আর কি। তবে ইফতি ভাই, আপনাকে আমি যতটা সুন্দরভাবে বলতেছি, তবে আর একটু জিনিসও একটু বলতে হবে যে পার্ককে কিন্তু প্রত্যেক দিন, এক্সাম্পল ম্যাজিক প্যারাডাইসে যদি 5,000 করে লোক হয় সিজনের সময়, এক্সাম্পল ধরলাম, আমার আজকের 5,000 লোক মানে আমার 5,000 নতুন সমস্যা। আজকের যে সমস্যা, এই সমস্যার আমাকে সমাধান করতে হবে। আগামীকাল কিন্তু আমার নতুন 5,000 লোক আসবে, আজকের যে লোকটা আসবে সে লোকটা কিন্তু আগামীকালকে আসবে না। সুতরাং এখানকার সিওদের, ইনচার্জদের, আজকের যারা জুনিয়র এক্সিকিউটিভ আছেন তারাই তো সিও হবে না, তারাই তো সিও হবে। আমাদের তো একটা সময় অফকোর্স আমাদেরকে ছেড়ে দিতে হবে, জায়গা ছাড়তে হবে না, আমরা জুনিয়রদের জন্য ছাড়তে হবে না, কিন্তু তাদেরকে ওইভাবে মেন্টালিটি নিয়ে আসতে হবে। এটা কিন্তু জবটা মজার কিন্তু টাফ, আপনাকে সাহস থাকতে হবে। 5,000 10,000 নন্দন পার্কের বা ড্রিম ম্যাজিক প্যারাডাইসের 10,000 লোক যখন ঢুকে যায়, 10,000 লোক মানে আমার কাছে 10,000 সমস্যা, এবং যে কোনো একটা সমস্যার, এই 10,000 সমস্যা যেই করুক না কেন, এই সমস্যার মুখোমুখি সিওকে হতেই হবে। অতএব সিওকে সেই স্ট্রেংথ থাকতে হবে, সেই মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে, সেই সাহস থাকতে হবে। 10,000 লোকের বিরুদ্ধে যে অথবা সামনে যে দাঁড়াইতে হবে, তাদেরকে ইনস্ট্যান্ট সমাধান দিতে হবে। আপনি কি ফোন করতে পারবেন এমডি স্যারকে, স্যার ঘটনা তো এটা, আমি কি করব? তাহলে এই তাই তো ফিউন পারে, তাহলে মালিকরা কেন সিও রাখবে? রাইট, আপনাকে ডিসিশন দিতে হবে। ডিসিশন রাইট রং এটা পরের ব্যাপার, আর আপনার ম্যাক্সিমাম ডিসিশন রাইট হতে হবে। আপনি রং বেশি করলে মালিক আপনাকে সার্ভাইভ করবে? শোক ভাই, মানে আপনার কথাটা শুনে না আমার মাত্র একটা জিনিস মনে পড়লো। রিসেন্টলি আমি একটা পার্কে গেছিলাম, আমি পার্কের নামটা বলছি না। তো পার্কে আমরা ওনাদেরকে একটা বুকিং দিব। তো বুকিং দেওয়ার জন্য আমরা গিয়েছি আমাদের ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ,
ট্রেনার্স অ্যাসোসিয়েশন মানে কিন্তু এখানে সব সেলিব্রিটি লাইক লোক, আচ্ছা নর্মাল লোক না তো নেই, কারণ এখানে যারা ট্রেনার্সের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমামই তো সব বিগ শট। তো ওরা না এটার ভারী কি ভাবটাই বোঝে নাই। তো আমরা ওই ভিতরে গিয়ে ওইখানে আমি ছিলাম, আমাদের প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, আমরা প্রায় বোর্ড অফ ডিরেক্টরস থেকে 4-5 জন গেছি আর কি। তো বললাম যে ভাইয়া আপনাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কে আছে, ওনাদের সাথে একটু কথা বলতে চাই। এখন বলেন না আমার সাথে বলেন, একজন সেলস এক্সিকিউটিভ। আমাদের কথা হলো ভাই আপনার কাছে বললে আসলে সলভ করতে পারবেন না, আমরা আপনার যিনি দায়িত্বপ্রাপ্ত আছে তার কাছে নেন। তো সে আবার বসে আছে ইনচার্জে একটা রুমে, আইসা আমার বলছেন উনি বলছে আমাকেই বলতে। তো আমি বললাম যে কেন ভাইয়া উনি আসতে পারেন না, অথবা আমরা ওনার কাছে যাইতে পারি না। আমরা খুব পোলাইটলি তার সঙ্গে আবার ইন্টারনালি একটু ফানও করতেছি ইনফ্যাক্ট, কারণ যে বোঝার চেষ্টা করতেছি লোক কী চায়। তো আমরা যখন আবারও জোরাজোরি করলাম, একটা পর্যায়ে সে বলছে ঠিক আছে নিয়ে আসো। তো আমরা গিয়েছি, আমরা ওনাকে বললাম যে উনি কি এই জায়গায় বসলে একটু ভালো হতো, চা খেতে খেতে কথা বলতাম। বলে যে না একটু ওনার অফিসে চলেন। তো আমরা ওনার ওইখানে গিয়ে মানে বসেছি এরকম যে দুই পাশে দুজন বসে আছে আলাদা করে, মানে রাজ দরবার টাইপের আর কি, রাজা বসেছে, আমি গিয়ে পাশে সোফায় বসছি, আমাদের লোকজন বসছি, আমরা হলাম প্রজা আর উনি হচ্ছেন রাজা। তো এখন তো আমার তো ঢুকেই বুঝছেন মানে মেজাজটা এমন খারাপ হয়েছে, এখন ট্রেনার মানুষ মেজাজ খারাপ শো করতে পারি না আর কি, এটা একটা মানে জাতীয় সমস্যা আর কি আমাদের। তো এখন ওনাকে বললাম যে ভাইয়া এখানে কার সাথে কথা বলবো, বলো যে বলেন। তো কথা বলে টলে বেসিক্যালি ডিলিংসটা হয় না বিকজ উনি বিষয়টা বোঝেই নাই। ট্রেনার যে একটা আলাদা জগৎ, বা বাংলাদেশে যে ট্রেনিং একটা ইন্ডাস্ট্রি বা ট্রেনিং একটা কমিউনিটি, বা যারা ট্রেনার তারা যে ছোটো মোটো মানুষ না, এই বিষয়টা তার বোধগম্যই না। এবং সে বেসিক্যালি ওইখানে ওয়েট করে, ওইখানে মেইন কাস্টমার কারা, স্কুল কলেজের পোলাপান কপতি যায় ওইখানে ডেলং টাইম স্পেন্ড করে, ওর মূল কাস্টমার ওইদিকে। আচ্ছা আচ্ছা, প্যাথেটিক। আমি না খুব হয়ে গেছি, অথচ ভিতরে কিন্তু ওভারঅল ওর যে ইনফ্রাস্ট্রাকচার বা সব কিছু মিলে এবং ঢাকার এত কাছে, এই জিনিসটা দেখে আমার কাছে খুব খুব খারাপ লাগছে। তো সেখানে আমার কাছে মনে হলো যে আপনার মতো এরকম লোক যদি অ্যাটলিস্ট ওখানে একটা বসানো যেত না, এইটারে মানে আকাশে উড়ান যেত ভাই। কারণ কাছাকাছি জায়গাটাতে এরকম মানুষ পাইলে অন্যরকম। ঢাকার আশেপাশে অনেকগুলো পার্ক আছে কিন্তু সার্ভিস নেই। রাইট, একেবারে সার্ভিস নাই। দেখেন এই যে আমি যে গল্পটা বললাম, এখান থেকে কতগুলো জায়গায় ইমপ্রুভ করার সুযোগ ছিল। নাম্বার 1 হচ্ছে যে যখনই একটু ভারিক্কি গোছের কোনো মানুষ যাবে, সেখানে সরাসরি আসলে ফেস করা উচিত ইনচার্জের। একটা অ্যাসোসিয়েশন থেকে কেউ গেল, আমি তো ব্যক্তি যাই নাই, অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্ট যে করলো, আপনি শুড বি, আপনি যে ইনচার্জ সে এখানে ডিল করবে। ওইখানে আপনি একজন সেলস এক্সিকিউটিভ আছে ছেড়ে দিলে কিন্তু এই বিক্রি হবে না। দেন ওইখানে তার সাথে কথা বলা, তাকে ওই বসা থাকা অবস্থায় ওই যে আপনি প্রথমে বলছিলেন আন্তরিকতা, হ্যাঁ, তাকে সার্ভিস দেওয়া, এই ফিল্ডটা, সে এক্সপেরিয়েন্সটা যদি ওই সময়টা ঘটায় ফেলা যায়, তাহলে কিন্তু এখানে শিওর শট বিক্রি, শিওর, রাইট? সন্দেহ নেই। তো আমরা যারা পার্কের মালিক আছি বা রিসোর্টের মালিক আছি, একটু রিথিঙ্ক করেন তো, আপনি বর্তমানে যাকে ইনচার্জ করে রেখেছেন এই লোকটার মধ্যে কি আসলে এই মেন্টালিটিটা আছে কিনা, বা এই ধরনের সার্ভিসটা সে দিচ্ছে কিনা। যদি না দিয়ে থাকে, আপনি ওনাকে ট্রেনিংয়ে পাঠান। আর যদি উনি ট্রেনিং থেকে ঠিক না হয়, আসলে নতুন কাউকে চিন্তা করেন। ইনি হয়তো বা আপনাকে তেলমেল মারতেছে, বা যে বিক্রিটা দিচ্ছে এটা খুবই খুবই কম। আপনি যে আমাদের এতক্ষণ গল্প শুনলেন, এই গল্পগুলো খুবই নর্মাল গল্প না। বাংলাদেশের টপ টায়ারের পার্ক বা রিসোর্ট এই জায়গাগুলো বিক্রি করে সেরাদের সেরা হয়ে দেন গল্পগুলো করতেছে, তাও ওপেন, এমন না যে লুকোচুরির জিনিস, রাইট? তার মানে আপনি ভালো করতে চাইলে পার্কের বিজনেসে আপনাকে আরও অনেক উন্নত চিন্তা করতে হবে। শোক ভাই, আমরা যদি এবার একটু অন্য জায়গায় যাই, আপনি বাংলাদেশে প্রথম কোনো ব্যক্তি যিনি অ্যামিউজমেন্ট পার্ক অপারেশনস এটা নিয়ে একটা বই লিখেছেন, এবং এই বইটা বাংলাদেশে অনেকগুলো জায়গায় এখন পাওয়া যাচ্ছে। তথাপি আমি যদি, আমার কাছে বইটা, আপনি আমাকে একটা বই কপি দিয়েছিলেন, আমি বইটা যদি একটু দেখাই আমাদের দর্শকদেরকে, এটা হচ্ছে সেই বইটা, রাইট, অ্যামিউজমেন্ট পার্ক অপারেশনস। এই বইটা আপনি যে লিখেছেন, এই বইটা লেখার ক্ষেত্রে আপনি অনুপ্রাণিত হলেন কোত্থেকে, এবং এই বইটার আসলে মূল এক কথায় একজন ইকো পার্ক অথবা পার্ক বা রিসোর্ট বা অ্যামিউজমেন্ট পার্ক যারা চালায়, তাদের এই বইটা পড়লে কী লাভটা হবে?
আমি যদি এক কথায় বলি, এই বইটা যদি কোনো ওনার পড়েন এবং এটা ইমপ্লিমেন্ট করেন, ওই পার্কের কোনো ম্যানেজার বা সিওর দরকার নেই। কঠিন ঘটনা। তার মানে এখন যারা ইনচার্জ আছে সে পড়লে তো নিঃসন্দেহে সে ভালো অন্য লেভেলে হবে, কারণ মালিক তো ধরেন সরাসরি অনেক সময় কথার কথা থাকতে পারে না আর বলতেছি কি। হ্যাঁ, যে এই বইটা, এবং এই বইটা আমার আসলে বই লেখার জন্য না, প্রয়োজনীয়তা থেকে লেখা। আচ্ছা, আমি অনলাইন বাংলাদেশের প্রত্যেকটা লাইব্রেরি, মানে ম্যাক্সিমাম লাইব্রেরি তন্ন তন্ন করে খুঁজছি, অনলাইনে তো খুঁজছি। অ্যামিউজমেন্ট পার্কের উপরে আমার জানা মতে, আমার টিমের জানা মতে, আমি একটা টিম তৈরি করছিলাম যে অ্যামিউজমেন্ট পার্কের উপরে কোনো বই এই পৃথিবীতে আছে কিনা, তারা খুঁজে পায়নি। হয়তো বা থাকতে পারে, তবে তারা একটা মোর্স জায়গায় তো খুঁজছে, পায়নি। তখন কাগজ আর কলম নিয়ে লেখা শুরু করলাম। গত 8-10 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই 144 পাতার একটা বই হলো। প্রত্যেকটা এখানে কিভাবে মার্কেটিং টিমকে কিভাবে কাজ করতে হবে, সেলস টিমকে কিভাবে কাজ করতে হবে, অপারেশনকে কিভাবে চালাইতে হবে, সিকিউরিটি, এমনকি এই বইতে একটা পার্কে কী কী গাছ লাগাইতে হবে সেটাও আছে। ও মাই গড। হ্যাঁ, এই জন্য আমি বলি যে এই বইটা যদি করেন, কেউ যদি পড়েন, এবং আমি মনে করি যে, এবং ট্রেনিংয়ের যে ইস্যুটা বললেন, এই বইটা ট্রেনিংয়ের বিকল্প হিসাবে অ্যামিউজমেন্ট পার্কের জন্য হয়তো কিছুটা না, বেশ খানিকটা কাজে লাগবে। ট্রেনিং তো নিঃসন্দেহে দরকার। যেমন আমি মাঝখানে একটা শোতে বলছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিল যে ট্রেনিংটা কেন দরকার, অ্যামিউজমেন্ট পার্কের টিকিট বিক্রি করার জন্য ট্রেনিংটা কেন দরকার। আমি অবশ্যই শোতে বলছিলাম, আমি যদি ট্যুরিজম মিনিস্টার হইতাম, সব পার্ক 3 মাসের জন্য বন্ধ করে দিতাম, 3 মাস শুধু ট্রেনিং করাইতাম। ওকে, 3 মাস স্টেটওয়েতে। যদি আসলেই সত্যি আমি ইন ফিউচার কোনোদিন ট্যুরিজম মিনিস্টার হই, ওকে, হ্যাঁ, আমি সব পার্ক 3 মাসের জন্য বন্ধ করে দিব বাংলাদেশের। আচ্ছা, এবং এই 3 মাস শুধু ট্রেনিং করতে হবে, বিহেভিয়ার ট্রেনিং। আপনাকে বিক্রি করতে হবে, আপনাকে তো বিক্রি করতে হবে। কি বিক্রি করবেন? 190 বছর ইংরেজরা আমাদের শাসন করে গেছেন, পাকিস্তানিরা আমাদের শাসন করছেন, এদেশ থেকে সব কিছু নিয়ে গেছেন, সম্পদ, অর্থ সম্পদ, শুধুমাত্র আমাদের আতিথেয়তা নিতে পারেন নাই। রাইট। তা এই আতিথেয়তা কিন্তু সেইটা তো নিতে পারে না কেউ, এই আতিথেয়তাটা রেখে গেছে। এই আতিথেয়তাকে উপস্থাপনা করার জন্য ট্রেনিং দরকার। ওকে, এই যে শুধুমাত্র আমাদের আতিথেয়তা আছে, আমাদের এই আমাদের এই রিজিয়নের কিন্তু আতিথেয়তা পৃথিবীর সবথেকে বেস্ট আতিথেয়তা। আপনি একটা গ্রামে যান, গ্রামে এখনও যদি যান, গ্রামে সে আপনাকে চেনে না, কিন্তু আপনি এরকম স্যুট টুট পরে যদি আমরা যাই, ওই বাড়ির সবথেকে ভালো মুরগিটা রাইট, সেটা জবাই করে দিবে, নিশ্চিত জবাই করে দিবে, কারণ এটা আমাদের ব্লাডের সঙ্গে মিশে আছে এই আতিথেয়তা। তাহলে আমাদেরকে এই যে আতিথেয়তা, আমাদের বাংলাদেশে দেখেন গত 3-4 বছরের অ্যাভারেজ 6 লাখ 6.5 লাখ ফরেন গেস্ট আসছে। আপনি এই সেলসের একটা বলি যে সেলসের কতটা গুরুত্বপূর্ণ। পার্কে বাংলাদেশের শুধুমাত্র বাপার যারা সদস্য, বাপা মিন্স অ্যামিউজমেন্ট পার্ক একটা অ্যাসোসিয়েশন আছে, ওকে, বাংলাদেশ অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশন অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এই সদস্য সংখ্যাদের গত প্রত্যেকটা বছর এরা বলছে যে এদের সংখ্যা, মানে পরিসংখ্যান অনুযায়ী 6 কোটি দর্শনার্থী পার্কে ভিজিট করেন। 6 কোটি প্রতি বছরে? ওকে, 6 কোটি। এবং এর বাইরেও যে পার্ক আছে, তাহলে সব মিলে 10 কোটি দর্শনার্থী ভিজিট করেন। 10 কোটি কি একটা হিউজ মার্কেট না? হিউজ মার্কেট। এবং এই 10 কোটি রিসোর্টগুলোতে 3 কোটি ভিজিটর বা পর্যটক যান। এখানে আমি একটু ছোট্ট একটা বলি, অনেকের এই ক্ষেত্রে একটু কনফিউশন হয়। পর্যটন এবং দর্শনার্থী এবং পর্যটকের ভিতরে ছোট্ট একটু পার্থক্য আছে। আমি কি একটু বলে ফেলবো, যেটা কাজে লাগবে, অনেকের কাজে লাগবে। দর্শনার্থী হচ্ছে দিনে যে দিনে ফিরে আসা দর্শনার্থী। সাধারণত অ্যামিউজমেন্ট থিম পার্কগুলোতে দর্শনার্থী হয়, একদিনের ভিতরেই তারা ফিরে আসে। আর পর্যটক হচ্ছে কমপক্ষে 24 ঘন্টা থেকে 1 বছর পর্যন্ত স্টে করে, রিজোর্টে 2-3 দিন স্টে করে, তারা পর্যটক, তারা কিন্তু দর্শনার্থী না। আবার পার্কগুলোতে কিন্তু পর্যটক হয় না, পার্কগুলোতে হয় দর্শনার্থী। রাইট। হ্যাঁ, তো রিজোর্টগুলোতে 3 কোটি আপনার পর্যটক রিজোর্টগুলোতে বাংলাদেশে ভিজিট করতেছে। এবং আপনি এখন দেখবেন যে আমি ড্রিম স্কোয়ার বা আমার রিজোর্টেও দেখছি যে নবাব প্যালেস যেটা আছে, ঈদের দিন ফুল বুকড, রুম নেই, ঈদের দিন ফুল বুক। তার মানে কি এই ট্রেনটা বাংলাদেশে কতটা একটা বিগ মার্কেট হচ্ছে না? ঈদের দিন মানুষ বাড়িতে থাকে না আমাদের এই কালচারে, কিন্তু এখন ট্রেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং করোনার সময়, এটা
অনেক সময় করোনা অনেকের জন্য আশীর্বাদ। বাংলাদেশের 5 স্টার রিসোর্টগুলা বা টপ লেভেলের রিসোর্টগুলো হাউসফুল বিজনেস হয়েছে, মানুষ ফ্লাই করতে পারেনি। এই যে একটা বিজনেস হয়েছে, এটাও এই বিজনেসের ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিয়েছে। যখন একটা ভালো সার্ভিস পাইছে, সে আর থাইল্যান্ডে তার যাওয়ার দরকার নেই, তো সে তো সার্ভিসের জন্যই থাইল্যান্ড যাবে। তো যেহেতু এখানে, এবং এর পরের থেকে দেখতেছি যে খুব ভালো ড্রিম স্কোয়ার বা সারা দ্য প্যালেস খুব ভালো, মানে হাউসফুল, ফোন করলে রুম পাওয়া যায় না। আমি যে ড্রিম স্কোয়ারে রিসেন্টলি একটা ফোন করলাম, আমার ওখানে তো আমার অনেকগুলো ম্যানেজার তো আছেই, আমরা একসঙ্গে চাকরি করছি, এবং আমি ফোন করলে অনেক ডিসকাউন্ট করে দেয় তারা। হ্যাঁ, অবশ্যই। তো একজন ম্যানেজারকে ফোন করলাম যে রুবেল নাম, রুবেল, আপনি আমাকে একটু 2-3টা রুম একটু দিয়ে দেন, আর আমার কথা বললে একটু ডিসকাউন্ট করে দিন, আমার একজন ফ্রেন্ড আর কি। তো বললো, স্যার আপনি ফোন করলে রুম দেবো না এই সাহস, সেভাবে বলতেছে, এই সাহস তো আমার কোনোদিনই হবে না। আমার সঙ্গে যারা কাজ করছে আমাকে, এবং আমার সঙ্গে খুব গুড একটা রিলেশন, এবং আমি সবার সঙ্গে আমি একটা কমিউনিকেশন রাখি। যেমন আমার সঙ্গে একসাথে কাজ করছে অনেক জুনিয়র হিসেবে, আমি যখন হেড অফ অপারেশন, আমিও তো তখন জুনিয়র কিন্তু হয়ে গেছি হেড অফ অপারেশন, কিন্তু তখন যারা জুনিয়র হিসেবে এখন মোটামুটি 2-3 জন বিভিন্ন রিসোর্ট এবং পার্কগুলাতে ইনচার্জ হয়েছেন। মনির, বাপ্পি, এরা বিভিন্ন পার্কগুলাতে, ভালো ভালো পার্কের ইনচার্জ। আলহামদুলিল্লাহ, এটা আমার গর্বের জায়গা। হ্যাঁ, যে এবং আমি আমার কলিগদেরকে আসলে ওইভাবে ট্রিট করি। আমি আসলে অনেক ক্ষেত্রে খুব হার্ড, আমার সঙ্গে কাজ করা অনেকে বলে যে খুব হার্ড, কিন্তু আমার সঙ্গে 3-4 বছর কাজ করলে, 5 বছর কাজ করলে মিড লেভেলের যে কোনো পার্ক চালাইতে, মানে আমার কাছে যে 2টা ধমক খাবে এবং ইজিকল টু তার জীবনের 2 কোটি ধমক আর খাওয়া লাগবে না। আই থিঙ্ক সো, আমি এরকম মনে করি, আমার কলিগরাও এরকম মনে করে। রাইট, কারণ হচ্ছে আপনি ইংল্যান্ড থেকে ধমক খাইয়া এসেছেন, এই জন্য দেশে খাই নাই, দেশে খাওয়া লাগে না। রাইট, কারণ আপনার তো আসলে মানে ফাউন্ডেশনটা এখান থেকে তৈরি হয়েছে, ধৈর্যের ফাউন্ডেশন। নট অনলি ধৈর্য, আপনি সার্ভিসের যে ফাউন্ডেশন, আন্তরিকতার যে কথাটা বলতেছেন, এগুলোর ফাউন্ডেশনগুলো কিন্তু আপনার ওইখান থেকে একটা বড় জায়গা তৈরি হয়েছে। যেমন এবং কনফিডেন্স বাড়ে, যেমন আমি আপনাকে রিসেন্ট আমি ইদানিং প্রায় বলি, কোনো বড় বড় ডিল যখন হয়, অনেক সময় আমার টেবিল থেকে রাগ করে উঠে যায়, আমি সুন্দর করে বলি, স্যার পিকনিক এখানে হবেই স্যার। আমার প্রিভিয়াস রেকর্ড 100%, মানে আমার টেবিলে এই পর্যন্ত পিকনিকের জন্য যতগুলা পার্টি বসছে, নট এ সিঙ্গেল পার্টিও পিকনিক না করে আমার কাছ থেকে উঠে যায়নি। ওকে, ইটস এ ভেরি গুড ওয়ান। এবং আমি মোটামুটি একটা করছি 2200 থেকে 2300 গ্রুপ বা টোটাল আমার এই যে 13-14 বছরে। মানে এটা কেন যেন আমি এটাকে লাইক করি, এবং কোনোভাবেই আমি ওইটা এখান থেকে মানে আমি যদি মনে করি যে এটা আমার সুইসাইড, আমার কাছ থেকে একটা গেস্ট আমি ছাড়া মানে আমার সুইসাইড, মানে এটা আমার ভিতর থেকে আসে। এবং আসলেই আমি বলি যে স্যার পিকনিক আসলে হবেই। অতীত রেকর্ড বলে, গত 12 বছরের রেকর্ড বলে, এই টেবিলে যে বসছে পিকনিক, এবং আসলেই হয়, রাগ ঠাক করে এসে মানে ফাইনালি হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আমি নেগেটিভ মার্কেটিংও অনেক ক্ষেত্রে করে, এটাও একটা ভালো একটা হ্যাক্স হতে পারে। আগে আপনাকে আসলে ওই যে গেস্টের চেহারা দেখে আপনাকে বুঝতে পারবে যে ইনি আসলে আপনার কোন প্যাকেজটা নিবে, ইনি আসলে কত টাকা খরচ করতে পারবে। কারণ আপনাকে যে খরচ যে করবে এটা নিশ্চিত, খরচ না করলে আপনার কাছে আসছে কেন, কতটুকু করবে এটাকে আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। কারণ এখানে তো অন্য সেলস না, সে পিকনিক করবে বলেই তো আপনার কাছে আসছে। এবং বিশেষ করে আমার টেবিলে আসতে গেলে তো আরও 2-3টা টেবিল পার হয়ে আসতে হয়। আগে এক্সিকিউটিভরা বসে, মানে রিসেন্টলি আমি ঘটনা বলতেছি, আগে তো আমি সরাসরি বসতাম, তার মানে সে যে 2-3টা টেবিল পার হয়ে আসছে যখন এখানে আসছে। আমি ধরেন রিসেন্টলি আমাকে বলা আছে যে 5 থেকে 7 লাখ টাকার নিচে হলে, মানে আমার ম্যানেজার, সেলসের যে ম্যানেজার, এক্সিকিউটিভ ফ্রিডম দিয়ে রাখছেন যে ওনারা সেটা করতে পারবে, এবং 5-7 লাখ টাকার উপরেও পারলে তো অবশ্যই করবে। যদি কোনো প্রকারে ঝামেলা হয় তখন তোমরা অবশ্যই আমার টেবিলে নিয়ে আসবা। এবং ওরাও জানে যে স্যার টেবিলে যাওয়া মানে এই শটটা নিশ্চিত, গোলটা হবেই, শিওর শট। আসলে এটা মিরাকেল, মানে এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। পার্ক সেলটা আসলে আমার 100%, মানে আমার টেবিলে, এমনকি আপনি কোনোদিন বসে দেখতে পারেন যে আমার টেবিলে বসলে কিন্তু পিকনিক আপনাকে করেই আসতে হবে। ভাই ডেফিনেটলি, থ্যাংক ইউ শোক ভাই। আমরা অনেকটা দূর আসলাম। আমি যতটুকু জানি যে আপনি রিসেন্টলি কুমিল্লা ইউনিভার্সিটিতে পিএইচডিতে
ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং কুমিল্লা ইউনিভার্সিটি মেবি প্রথম যে পিএইচডি রান করতে যাচ্ছে সেখানে আপনি অন্যতম একজন স্টুডেন্ট হতে যাচ্ছেন, এম আই রাইট? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আসলে এই বছরই কুমিল্লা ইউনিভার্সিটিতে প্রথম সার্কুলার হয়েছে এবং আমি ফর্ম তোলার যে সকল প্রক্রিয়া শেষ করছি এবং খুব নাইস একটা টাইটেল আমি আসলে চুজ করছি। ওয়েটল্যান্ড ট্যুরিজম, আমাদের সাউদার্ন ওয়েস্টার্ন দক্ষিণ পশ্চিম অঞ্চলের ওয়েটল্যান্ড ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এটা আসলে ইকো ট্যুরিজমের একটা পার্ট। আশা করি হয়ে যাবে। ভেরি গুড, তাহলে আমরা একদিন পেয়ে যাব ডক্টর আলিমুল ইসলাম সোহাগ। এখনো হয় নাই, আশা করি হয়ে যাবে। একদিন আমরা পেয়ে যাব ইনশাল্লাহ, কারণ এই রকম জার্নিতে আপনি আছেন এবং তথাপি আপনি ঢাকা ইউনিভার্সিটিতেও গেস্ট লেকচারার হিসেবে কাজ করেন। আপনার আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির গেস্ট লেকচারার, আপনি কি জীবনে ঢাকা ইউনিভার্সিটি পড়ছেন? না ভাই, এই ঢাকা ইউনিভার্সিটি না পড়ে পড়াচ্ছেন, কেমন না এটা ব্যাপারটা? এটা আসলে লাক। ওকে, ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটি আমি 4-5টা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই। শুধু ঢাকা ইউনিভার্সিটি বাদে আর সব কটা ভার্সিটিতে আমার হয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে আসলে চিটাগংয়ে ভর্তি হওয়া হয়, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আমি ভর্তি হইনি। কিন্তু আমি যখন পেপারসটা পেলাম যে অ্যাজ এ রিসোর্স পারসন হিসেবে আসুন আমাদের এই ক্লাসগুলো আপনি নিয়ে যান, আমি লাস্ট ক্লাসটা করিয়েছি জাপানি স্টাডিজ বিভাগের, জাপান ট্যুরিজমের উপর। ওকে, হ্যাঁ, এবং এটাও খুব আসলে স্টুডেন্টরা, আপনি ক্লাসের গল্পটা একটু বলি। ক্লাস সাধারণত তো 1-1.5 ঘন্টা লাগে। আমার লাস্ট ক্লাসটা 2.5 ঘন্টা এক্সটেন্ড করছিল। 2.5 ঘন্টা? এবং ওখানে হয়তো আপনার 70-80 জন স্টুডেন্ট হয়তো ছিল বা 50-60 জন, কিন্তু ওরা এতটা বেশি ক্লাপিং করতেছিল, মানে হাতে ক্লাব দিচ্ছিল একটার পরে একটা স্লট যখন আসতেছিল, ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ আশেপাশের যে মানে ওদের অন্য ক্লাসের সবাই, আমরা 2.5 ঘন্টা পরে দরজা খুলে দেখি যে সবাই বাইরে দাঁড়ায় আছে এবং ওই ডিপার্টমেন্ট আমার কাছে পিকনিক করতে আসছে। আচ্ছা 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 আচ্ছা, মানে আমি শুধু ক্লাসই নিয়ে আমি পিকনিকও সেল করে আসছি। কাস্টমারও বিক্রি মানে হ্যাঁ, আমি পেয়ে গেছেন। পিকনিকও কিন্তু সেল করে আসছি। বাট তারা খুবই আসলে এনজয় করছে, আমিও এনজয় করছি জাপান টু। বাট ওই ক্লাস আমাকে অনেক প্রিপারেশন নিতে হয়েছে, কারণ আমি তো আসলে ফিল্ডে কাজ করি। রাইট, আমাকে প্রচুর পড়তে হয়েছে, প্রচুর বই। ওই লাস্ট ক্লাসটা নেওয়ার জন্য আমাকে 18 দিন পড়তে হয়েছে। 18 দিন আমি পড়ছি, আমি সুন্দর করে ইয়ে করছি। মাশাআল্লাহ, অনেক ধৈর্য সোহাগ ভাই। সোহাগ ভাই, আপনি তো ট্যুরিজম সেক্টর নিয়ে ট্রেনিংও করেন অ্যাজ এ ট্রেনার। আমি জানি যতটুকু আপনি যে পর্যটনের একজন আপনি এনলিস্টেড ট্রেনার, এবং আপনি এই ট্যুরিজম সেক্টরটাকে স্পেশালি কীভাবে সার্ভিস ভালো দিতে হয়, কাস্টমার সার্ভিস, সো এই জায়গাগুলোতে আপনি ট্রেনিং করাচ্ছেন। সো এই ট্রেনিংটা আপনি কি এনজয় করেন? আর ট্রেনিংয়ের আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি ট্রেনিং করান? আচ্ছা, নিঃসন্দেহে ট্রেনিংটা আসলে আমি এই ক্ষেত্রে একটু ব্যাকে যাই। আমি পর্যটনের সব কিছু এনজয় করি। আমার এমডি খুব ভালো মানুষ, জনাব ইমরুল কায়েস। ওনাকে বলি যে স্যার, আপনি এই পার্কটার মালিক, কিন্তু সারা বাংলাদেশের পর্যটনের মালিক আমি। আচ্ছা, কারণ এই পর্যটন আমার জীবন, এই পর্যটন আমি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে, হয় পর্যটনে চাকরি করব, নলে পর্যটনের ট্রেনার হব, না হলে পার্ক করে পার্ক চালাবো। সুতরাং পর্যটনের বাইরে আমি যাব না। এই জায়গার থেকে ট্রেনিংটা অসম্ভব পরিমাণে আমি এনজয় করি এবং আমি মেইনলি সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা সম্ভব, আমার মূল টার্গেটটা যে এটাই। লিডারশিপ, কাস্টমার কেয়ার, বিহেভিয়ার, বিশেষ করে আমাদের পার্ক এবং রিসোর্টগুলোতে যেটা লাগে, হাউসকিপিং। আমার হাউসকিপিংয়ের উপরে বেশ খানিকটা ইয়ে আছে, হাউসকিপিং, এফএনবি, ফ্রন্ট ডেস্ক, এই বিষয়গুলোতে, বিশেষ করে রিসোর্টগুলোতে আমি ওই 3টা সেক্টর, বিহেভ তো সব জায়গায় আছে, এইগুলাতে আমি ছোট্ট পরিসরে ট্রেনিংগুলো, যেহেতু আমি একটা জব করি, বাট যখনই আমার ছুটি নেওয়া আছে, স্যারের সঙ্গে ওভাবে আমার কথা বলা আছে, যতটুকু সময় পাই আমি ওইগুলো, আবার এটার সঙ্গে আমাকে পর্যটন বোর্ডের ট্রেনিংগুলো করাতে হয়, আইওলোর ট্রেনিংগুলো করাইতে হয়, এবং এটাকে আমি শুধুমাত্র করি সামাজিক দায়বদ্ধতা থেকে। যেমন আমি কিছুদিন আগে জাফলংয়ের একটা ট্রেনিং করে আসলাম আইওলোর, প্রত্যন্ত খাসিয়াপল্লিতে, প্রত্যন্ত একদম ইন্ডিয়ান বর্ডারে। আমি এটা এনজয় করলাম। আপনি এটাকে কমিউনিটি বেসড ট্যুরিজমে হোম স্টে, যেটা ওখানে একটা হোম স্টে রেডি করছে আইএলও, এটা কিভাবে সেল করবে। এবং আমি ওই ইয়াং
তারা 9-10 অথবা ইন্টারমিডিয়েট এরকম পড়ে, 10 জন ছেলে মেয়েকে আমি আসলে ওই হোম স্টেটা কীভাবে সেল করবে এটাকে শেখায় দিয়ে আসার পরে ওরা হাউসফুল সেল করতেছে। ও হোমস্টে জাফলং, আপনারা কিন্তু এই প্রোগ্রামটা যারা শুনছেন, জাফলংয়ের খাসিয়াপল্লী অসাধারণ একটা জায়গা। মানে আপনারা কি শুধুমাত্র আমেরিকা এবং কানাডা গেলে হবে? বাংলাদেশের জাফলংয়ে আপনারা যাবেন না, খাসিয়াপল্লীতে যাবেন না, দেখবেন না ওখানে ছেলেরা মেয়েকে বিয়ে করে না, মেয়েরাই ছেলেকে বিয়ে করে নিয়ে ঘরে আসে, ঘরে নিয়ে আসে। ওদের কালচারই এটা। এবং ছেলেদের কোনো দায়ভার নাই। আমুল, আমার ওখানে একটা জার্নাল লেখা আছে, ওই 2 দিন আমি ছিলাম ওখানে, একটা জার্নাল লেখা আছে স্বপ্নীল খাসিয়াপল্লী। হ্যাঁ, ওখানে আমার ডিটেলস ওখানে দেওয়া আছে যে আসলে খাসিয়াপল্লীর গল্পটা কি। এবং একটা ছেলের কোনো দায়িত্ব নেই। আমুল আমাকে যে হেল্প করছিল, এই জায়গার থেকে ও জায়গা নিয়ে গেছিল, সে আমি তাকে বললাম যে তুমি কিছু সেভ টেপ করতেছো, কারণ বিয়ে শাদির তো বয়স হয়ে গেছে। তা বললো যে স্যার না, আমি সেভ করবো কেন, আমার টাকা লাগবে কেন? তা বললাম টাকা লাগবে কেন, তুমি খাবাকে? আমাকে যে বিয়ে করবে সে আমার সব দায়িত্ব নিবে। ও মাই গড, মানে আমরা যেমন ছেলেরা হচ্ছে মেয়েদের দায়িত্ব নেই, এক্স্যাক্টলি, আর ওখানে হচ্ছে মেয়েরা ছেলেদের দায়িত্ব নেয়। এবং মেয়েরা কিন্তু ওইভাবে আসলে আপনি যেভাবে আপনি ট্রেন আপ হবেন, মেয়েরা কিন্তু ওইভাবে ট্রেন আপ। আমরা যেমন পরিবারের দায়িত্ব নিতে হবে, মেয়েগুলোও কিন্তু ওইভাবে ট্রেন আপ। সে নিশ্চিত যে তাকেই পরিবারটা চালাইতে হবে। ইনকাম কোথায় করতে হবে, জামাই কাজ করবে কি জুমে কাজ করবে নাকি কুমিল্লা সিলেট শহরে যে কাজ করবে, এটা ডিপেন্ড করবে মেয়ের উপরে। আচ্ছা আচ্ছা, ভালো, এটা খুবই। অতএব ওই ওখানে দেখেন একটা রাত যান, 2000 টাকা ভাড়া। আপনারা তো 2000 টাকা বাংলাদেশের, এবং খুব অসম্ভব সুন্দর একটা পরিবেশে। আমি কিন্তু যাইতে চাই, আমি আপনার কাছ থেকে শুনে খুব ইন্টারেস্ট। আমি একসময় তো সিলেটে ছিলাম, তো জাফলং খাসিয়াপল্লী আমি খুব চিনি আর কি ওই জায়গাগুলো। পিয়াইন নদী পার হয়ে যেতে হয়। খাসিয়াপল্লীর ওই জায়গাটার পর ওইখানে সুন্দর করে একমাত্র চা বাগান, যেটা হচ্ছে লোল্যান্ড চা বাগান, একদম ওই গ্রামে, যেটা বাংলাদেশে কোথাও নাই এরকম লোল্যান্ড চা বাগান। আমি গেছি ওখানে ওই সময়। আমি যেহেতু সিলেটে চাকরি করছি তো লম্বা সময় ধরে, সো ওই জায়গাগুলো পুরোটাই চিনি। আপনি বলার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি। বাট আমার কাছে রাইট নাও মনে হলো যে ইয়াস, ফ্যামিলি সহ গিয়ে একটা নাইট স্টে করে আসতে পারি, বিকজ আমি আমুলকে সিবলিংকে ফোন করব, সেভেনলি রাইট। সো ডেফিনেটলি আমি যেতে চাই, কারণ হলো এরকম জায়গাগুলোতে থাকলে হয় কি, আমার সন্তানরাও ওইখানকার লোকাল পরিবেশটা চিনলো, জানলো, ওই পরিবেশের সাথে। এটা একটা বড় শেখা কিন্তু, কারণ ট্রাভেলিং ইটস এ ভেরি বিগ ডিল। সো এই জায়গাটা আমার কাছে রিয়েলি ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখি আমার এই মাসে সিলেটে ট্রেনিং আছে 4 দিন, যাওয়ার ইচ্ছা আছে। সুযোগ হলে যাবেন, ভালো, অসম্ভব ভালো লাগবে। কষ্ট হবে কিন্তু লাইফটা কেন কষ্ট তো হবেই, মানে যাতায়াতটা কষ্ট হবে কিন্তু ভালো লাগবে। রোড তো এখন ভালো না, নদী পার হইতে হবে, আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। বুঝতে পারছি, একটা জায়গায় গিয়ে পরবর্তীতে আপনি তারপরে অটো আছে, আর ওই যে আমুল সেভেনলি ওরা আপনাকে নদীর ঘাট থেকে রিসিভ করবে, আমি ফোন করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাই, আমরা লম্বা অনেকগুলো কথা বলেছি। আমরা যদি ক্লোজিং রিমার্কসের জন্য আপনাকে একটা প্রশ্ন করে এবং সেই জায়গাটাকেই রাখতে চাই, সেটা হচ্ছেই আপনি যদি এক কথায় বলেন যে একজন পার্ক এবং রিসোর্ট সেলসে ভালো করার জন্য অ্যাজ এ সেলস প্রফেশনাল, সেটা হতে পারে প্রথম, মিডল অর টপ লেভেল, হোয়াট এভার, সবাই তো সেলস প্রফেশনাল। সো এই সেলস প্রফেশনালদের মধ্যে 5টা বিষয় থাকতেই হবে। সেই 5টা বিষয় কী কী আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন? ডেডিকেশন থাকতে হবে। ডেডিকেশন থাকতেই হবে। ডেডিকেশন মানেটা কি এখানে? মানে আমাকে এই সেলটা করতেই হবে। ওকে, ডেডিকেটেড ভাবে আমি এটার জন্য এই সেলটা আমাকে করতেই হবে, মানে এটার মধ্যে মারাত্মক মনোনিবেশ করে থাকা আর কি, মনোনিবেশ করতে হবে। ওকে, পার্কের প্রতিচ্ছবি নিজের চেহারায় ফুটাইতে হবে। পার্কের প্রতিচ্ছবি নিজের চেহারায় ফুটাবো কিভাবে? পার্ক নিয়ে যাওয়া যায় না কোথাও, কিভাবে ফুটাবো? এটা আপনি ট্রেনিং এর মাধ্যমে এটাকে সম্ভব। ওকে, তার মানে কিছু ভালো মানের কিছু ট্রেনিং নেবেন, ওকে, আপনি এটা আসলেই সম্ভব। ওকে, তার মানে অনলাইন ইউনিভার্সিটি থেকে পাবো, আপনি অনলাইন ইউনিভার্সিটিতে পাবেন, প্র্যাকটিক্যালি পাবেন, মানে আপনি ইউটিউব, যেমন আপনি পৃথিবীর বড় একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউটিউব ইউনিভার্সিটি। আচ্ছা, আপনার এই ছোট্ট একটা মজা করি। আসলে আমি আমার অ্যাসিস্ট্যান্টদের, আপনি যে ইউটিউব মনে করেছিলেন না, আপনি আসার পরে আমার অ্যাসিস্ট্যান্টদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ইউটিউব নামে কোনো ইউনিভার্সিটি নতুন হয়েছে কিনা, হ্যাঁ শিওর, হ্যাঁ, যে কোনো হয়েছে কিনা। ইফতি ভাই যে বললো যে ইউটিউব ইউনিভার্সিটি, আমার জাহিদ আমার খুব কাছাকাছি থাকে, স্যার না, স্যার মনে হয় বোঝাইছে যে ইউটিউবে যেহেতু সব কিছু পাওয়া যায়, এই জন্য স্যার মনে করছে যে ইউটিউব ইউনিভার্সিটি। তাহলে আপনি ইউটিউব থেকে
চ্যাট জিটিপিটি থেকে আপনি নাইস কোশ্চেনের আনসার তো পেতে পারেন না? ভিডিও জন্য যেতে পারেন। ওকে, তার মানে এভাবে সে করলো, এভাবে Okay, সে তারপরে করবে। 3 নাম্বার 3 নাম্বার তার ওই যে আন্তরিকতার জায়গাটা মারাত্মক থাকা জায়গাটা, লাগবে। সে যাতে ফিল করাইতে পারে যে এই পার্কের এই জায়গাটা গেলে আমি আমার স্কুলের বাচ্চা বা নিজের ফ্যামিলি বা কর্পোরেট প্রোগ্রাম নিয়ে খুব সুন্দরভাবে আমি এখান থেকে ফিরে আসতে পারবো। আপনার আন্তরিকতার বিষয়টা, ওই জিনিসটা আমি আবার একটু মনে করে দিতে চাই। লাইক আপনি ঢুকলো, সার্ভিস দিলেন, এরপর বাসায় গিয়ার পরে একটা ফোন দিলেন ওইটার যিনি কোঅর্ডিনেটর তাকে, অন্তত অ্যাটলিস্ট একজনকে। সো এই ফিলটা অন্যরকম ফিল দেয় মানুষকে। এবং আরেকটা ভালো একটা জিনিস, যখন ওই প্রোগ্রামের সময় 3-4 জন কোঅর্ডিনেটর, সাধারণত 1 জন বা 2 জন থাকে, ধরেন 2000 লোকের প্রোগ্রাম, যদি সম্ভব হয়, যদিও তারা খুব প্রোগ্রামের সময় ব্যস্ত থাকে, আপনি তাকে একটু চা অফিসে এনে একটু চা বিস্কিট খাওয়াবেন। অ্যাটলিস্ট যদি চা বিস্কিট, আমি যে সেলসে যারা আছে, ব্র্যান্ডিংয়ে মার্কেটিংয়ে যারা আছে, একটু যদি ওনারা যদি থাকেন, যদি খুব বেশি ব্যস্তও থাকেন, ট্রাই করবেন তার ফ্যামিলির ওয়াইফ বা বাচ্চাকে খাওয়াইতে। কারণ এই সবসময় কোঅর্ডিনেটররা কিন্তু নেক্সট প্রোগ্রাম করে। রাইট, আর কোঅর্ডিনেটর ওই সময় আসলে এত ব্যস্ত থাকে, তার ফ্যামিলি দিকে সে কেয়ারটা করতে পারে না। ওই রিপ্লেসটা যদি আপনি করতে পারেন, তখন কিন্তু সেটা মারাত্মক মনে রাখবে। অফকোর্স, যেমন প্রথমে আপনি গেলেন, কারণ আমি নিজের ক্ষেত্রে দেখছি, কারণ আমি যদি কোনো একটা কোঅর্ডিনেশনে যাই, আমার ফ্যামিলির সাথে থাকলে আমি আসলে খেয়ালই করতে পারি না। তো সঙ্গত কারণে যদি কেউ এই খেয়ালটা করে, তার প্রতি আমার অটোমেটিক একটা কৃতজ্ঞতা বোধ কাজ করে। অফকোর্স, যেমন আপনি এই জন্য ডেডিকেটেড 3 জন মেয়ে রাখেন না এই কাজটাই শুধু করার জন্য। রাইট, কোঅর্ডিনেটরদের ফ্যামিলিকে এন্টারটেনমেন্ট করার জন্য। আপনি এক্সাম্পল 3-15-45,000 টাকা, আপনি 45,000 টাকা দিয়ে ধরেন 3 জনকে আপনি স্যালারি দিলেন, কিন্তু 45,000 টাকা এখান থেকে আপনি 45,000 জায়গা 45 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। শুধুমাত্র আপনার কাছে সব থেকে বিগ কনসার্ন আপনার ফ্যামিলি না? রাইট। তো আপনি কি ফ্যামিলিটাকে যদি আমি যদি এভাবে একটু করি যে, এফটি ভাই আপনি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছেন, তো ভাবি বাচ্চাকে আমাকে একটু দেখায় দেন, আমি এই যে আমার একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছি, কলিগ নিয়ে এসেছি, সে আজকে সারাদিন ওনাদেরকে সময় দেবে, ওনাদের যেমনে যা ভালো লাগে ওনার সাপোর্ট দিবে। এবং এটা একটা হিউজ মার্কেট, 10 কোটি লোক যেখানে ভিজিট করে। বাংলাদেশে 10 কোটি লোক কনজিউমার খুব কম আছে না? যে কোনো প্রোডাক্টের 10 কোটি লোক কি বই কেনে? না, নেভার কেনে না। কিন্তু এই 10 কোটি লোক আসলে, এবং এটা এমনকি এটা 18 কোটির জায়গায় আরো বেশি হবে। কেন বেশি হবে? রিপিট হবে। ওকে, তাহলে 3টা জিনিস পাইলাম আমরা। আপনার প্রথমটা পেলাম ডেডিকেশন, যেটা আপনি মনোনিবেশ করতে হবে যে আমি সেলটা করতে চাই। হ্যাঁ। এরপরে আমি পেলাম যে আপনি বললেন আন্তরিকতার জায়গাটা, রাইট। আর এটা হচ্ছে পড়ালেখা করতে হবে, যে আপনি বলছিলেন, যেটা হচ্ছে আপনার চেহারার মধ্যে যে পুরো জিনিসটাকে ফুটে তোলা। এক্স্যাক্টলি, রাইট, 3টা জিনিস। এরপরে হার্ড ওয়ার্ক। ওকে, সেলসে তো হার্ড ওয়ার্কের লাগবে, অনেক হার্ডশিপ থাকে। রাইট, তারপরে 5 নাম্বার নৈতিকতা। ওকে, তার নৈতিকতাটা যেন ঠিক থাকে, মানে ভালো মানুষ হয় আর কি, এক কথায়। এক্স্যাক্টলি। ও দ্যাটস গ্রেট। সো সোহাগ ভাই, আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনার যদি লাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে প্লিজ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তার আগে আমি ছোট্ট একটা পয়েন্ট বলি। সেলসের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে ডিউ মার হয়ে যায়। রাইট, বড় জায়গা। ডিউটা খুব একটা বড় একটা বিপদের জায়গা সেলস। কিন্তু বিশ্বাস করেন, ট্যুরিজম সেলসে কোনোদিন 1 পয়সাও মার হয় না, নট এ সিঙ্গেল পয়সা। সারা বাংলাদেশে আমি 13 বছর আমার অভিজ্ঞতা, আমি কোটি কোটি টাকার ব্যবসা করছি, 100 কোটি টাকার ব্যবসা করছি। কোনো সন্দেহ আছে? হাজার হাজার লোকের, আপনাকে বলতেছি তো, এটা তো আপনারা যদি দেখেন, পার্কে টিকিট পাওয়া যায় না, হ্যাঁ, বা প্রচুর ভিড়। কখনো পার্ক সেল কখনো 1টা পয়সাও মার হয় না। আচ্ছা, মানে পার্ক এবং রিজোর্টের এই টাকা মানুষ মারে না, কারণ এইটা তো তার প্রয়োজন না, এটা তার রিক্রিয়েশনের জন্য আসছে। সুতরাং এই ব্যবসায় আপনারা নতুন যারা উদ্যোক্তারা আছেন, এটা একটা মানে ভালো বিজনেস, বাকি ছাড়া বিজনেস। পৃথিবীর সব বিজনেসে বাকি হয়, ওষুধও মনে হয় বাকি নেওয়া যায় কিনা আমি জানি না, যায় মনে হয় না। ইনস্টিটিউশনগুলো বাকি দেয়, অ্যাটলিস্ট বড় কোম্পানিগুলো। আচ্ছা, হসপিটালগুলোতে গণহার বাকি দেয়। একমাত্র পার্ক এবং রিজোর্ট ব্যবসায় বাকি দেওয়া লাগে না। সুতরাং এটা একটা নাইস একটা বিজনেস। নতুন উদ্যোক্তা যারা আছেন তারা নিঃসন্দেহভাবে পার্ক বিজনেসে আসতে পারেন। তবে পার্ক বিজনেসে আসলে আপনাদের মূল একটা, আমার অভিজ্ঞতা থেকে বলবো, নিজেরা পার্ক চালাইতে যাবেন না। মানে প্রফেশনাল লোক দিয়ে পার্ক চালাবেন। কোনোভাবেই নিজে আপনি পার্ক পারবেন,
কিন্তু সেই পার্কটা 7 বছর পরে মারা যাবে, নিশ্চিতভাবে মারা যাবে। আপনি যদি মালিক হয়ে পার্ক এবং রিসোর্ট চালাইতে যান, এটা নিশ্চিতভাবে বলতে পারি 7 বছরের পরে ওটা আর চলবে না। আপনি প্রফেশনাল লোক দেন, খরচ 2টা পয়সা বেশি হোক, কিন্তু এটা আপনাকে প্রজন্মের পর প্রজন্ম যাতে এই প্রতিষ্ঠানটা একটা মানে করতে পারে, টিকে থাকবে পারে। এবং ট্যুরিজম সেক্টরে আমি যারা নতুন করে আসতে চান, নিঃসন্দেহে ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এই সেক্টরে আসতে চান না, বিশেষ করে মেয়েরা তো চানই না আসতে। কেন চান না আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু যদি এখানে আসে, বাংলাদেশের যে কোনো প্রফেশন থেকে ভালো করার, কম সময়ের ভিতরে ভালো ডেজিগনেশন, ভালো স্যালারি একমাত্র ট্যুরিজম সেক্টরে ছাড়া আমি তো আর দেখি না, এবং এটা প্র্যাকটিক্যালি। সুতরাং নতুন যারা আছেন রিস্ক নেন। অ্যামিউজমেন্ট সেক্টর, এখানে এই অ্যামিউজমেন্ট সেক্টরের একটা যেমন সেবা, আপনি যখন এটা তো একটা সেবা। আমি যে ওইদিনকে দেখলাম যে সেবা খাতে বাংলাদেশের রেমিটেন্সের 51% আসে সেবা খাত থেকে। তা ট্যুরিজম তো একটা বিগ সেবা, এবং এই ট্যুরিজমের সরাসরি অবদান কিন্তু 3% আমাদের জিডিপিতে। সারা বিশ্বের জিডিপিতে প্রতিটা 10টা চাকরির ভিতরে একটা চাকরি কিন্তু ট্যুরিজমের। এভরি 10 জবের ভিতরে 1 জব ট্যুরিজম। সুতরাং কেন বাংলাদেশের খুব ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আসতেছেন না? আপনি ব্যাংকে চাকরি করবেন, 10 বছর পরে আপনি হবেন, 10 বছর পরে হয়তো ডেপুটি ম্যানেজার হবেন, নাকি ম্যানেজার হবে বা ডেপুটি ম্যানেজার হবে। কিন্তু আপনি পার্কে, আপনি যদি ডেডিকেশন থাকে, আপনি ঢাকা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি আসেন, আপনি 3 বছরে ম্যানেজার হবেন। আপনার সেই কোয়ালিটি আছে, ওই জায়গাটা আপনি যেতে পারবেন। এটা তো শোক ভাই, আসলে সেলসের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই লাইক মানে সেলসে বা কাস্টমার কেয়ারে আসলে সঙ্গত কারণে তার ক্যারিয়ারটা এই করে উপরের দিকে ওঠে আর কি। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক দূর থেকে এসেছেন, এবং আপনার এত জ্ঞানের ভাণ্ডার, আমার পুরো সময়টা আমি খুবই এনজয় করেছি, নতুন অনেক জিনিস শিখেছি, এবং আমার কাছে মনে হয়েছে আজকে যারা দর্শক আছেন আপনারাও অনেক জিনিস এখান থেকে পাবেন। বিকজ এখানে যারা স্পেশালি পার্ক এবং রিসোর্ট এই সেগমেন্টটাতে আছেন, এত হ্যাকস এখানে শেয়ার করা হয়েছে যেটা আপনাকে অন্য লেভেলের সমৃদ্ধ করবে। সো আপনি নিজে এটা দেখতে পারেন। অ্যাট দ্য সেম টাইম যারা নতুন পার্কের বিজনেস শুরু করতে চান অথবা নিজে ভালো করতে চান, আমি একটু আপনাকে বলবো যে এই বইটাও আপনি আসলে কিনতে পারেন, কারণ এই বইটা আপনার জন্য অনেক প্রয়োজন। এই বইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। সো এই বইটা থেকে আপনি অনেক জিনিস শিখবেন। এর বাইরেও ইউটিউব ইউনিভার্সিটি থেকে শেখেন, মানে পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, হ্যাঁ, সেখান থেকে। আচ্ছা, এই বইটা পাবে কোথায়? এটা আসলে মেইনলি রকমারিতে পাওয়া যাচ্ছে। রকমারিতে পাওয়া যাচ্ছে, ওকে। তার মানে রকমারি.com এ জনতা বুক যে প্রকাশক, ওনার কাছেও পাওয়া যাচ্ছে। ভেরি গুড। তার মানে আমি রকমারিতে পাওয়া যাবে। করি। রকমারির মালিকের নাম সোহাগ, আপনার নাম সোহাগ। সোহাগ ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার, তবে হবে কোনো একটা প্রোগ্রামে। ওকে, সো সোহাগ ভাইয়ের সঙ্গে রিসেন্টলি আমি একটা প্রোগ্রাম করেছিলাম। সো রকমারি.com এ আপনি এই বইটা পাবেন। সো আপনি অর্ডার দিয়ে নিতে পারেন। এর বাইরে আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই শোটা দেখেছেন, আমরা আগেই আমাদের আজকের গেস্টকে একটু বলে রেখেছিলাম যে যারা এই পর্বটা দেখে দুর্দান্ত লেভেলের, তার মনে ধরেছে এরকম 10টা পয়েন্ট, 10টা পয়েন্ট কমেন্ট সেকশনে, ইউটিউবের এই চ্যানেলের কমেন্ট সেকশনে আপনি লিখবেন, স্পেশালি আমাদের সেলস লিডারশিপ একাডেমির ইউটিউব চ্যানেলের। আপনার এই কমেন্টগুলো আমাদের আজকের অতিথি নিজেই পড়বেন, পড়ে যেই 5টা কমেন্টস ওনার কাছে ভালো লাগবে, ওই 5 জনকে উনি পাঠিয়ে দিবেন আগামী 1 মাসের মধ্যে এই বইটা। তার মানে আপনি যদি বইটা পেতে চান, এবং সেখানে কিন্তু ওনার অফকোর্স অটোগ্রাফ থাকবে, মাইন্ড ইট, কারণ অটোগ্রাফ পাওয়া একটা অনেক বড় ফ্যাক্টর। আপনি অটোগ্রাফ সহ বইটা যদি কমপ্লিটলি অ্যাজ এ গিফট পেতে চান সরাসরি অতিথির কাছ থেকে, তাহলে এখনই চমৎকারভাবে দেখে সুন্দর করে 10টা কি পয়েন্ট শিখেছেন লিখে জানান আমাদেরকে। তথাপি এই ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় যে ইয়েস, এটা আমার কিছু কিছু মানুষের খুব কাজে লাগবে, তাদেরকে একটু শেয়ার করেন, আপনি ডাউনলোড করে নিজের কাছে রাখেন, আপনি অন্য জায়গায় ট্রেনিং দেওয়াতে চাইলে দেওয়ান। আমার কথা হলো যে এই জিনিসটা যেন ছড়ায়। এত ভালো একটা জিনিস মানুষের মধ্যে ছড়ালে আপনিও কিন্তু সওয়াব পাবেন, রাইট? কারণ কারো উপকার করলেন আপনি। এবং আমাদের এই ভিডিওটাতে কোনো কপিরাইট নাই, তার মানে আপনি ডাউনলোড করে যাচ্ছে তাই করেন, কোনো ব্যাপার না, শিখেন, এটা হলো বড় কথা। সেই সাথে সামনের মানুষ যিনি আসবেন এই সেক্টরটাতে, আপনার মধ্যে যেন আন্তরিকতা, আপনার মানুষকে সেবা দেওয়ার মানসিকতা, নিট অ্যান্ড ক্লিন,
এবং সর্বোপরি একটা সেলস মাইন্ডসেট, এই বিষয়গুলো মেনটেন করে আসবেন, এই প্রত্যাশা রইল। আমরা পরবর্তীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে আসব। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।